আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন কার্যক্রম। এবং এই কার্যক্রম শুধুমাত্র সূচনা, এটা ধারাটা অব্যাহত থাকবে। ভাবছি যে আমাদের নিয়মিত কার্যক্রমের বাইরে আপনাদেরকে নিয়ে মাঝে মাঝে প্রতি সপ্তাহে একবার করে বসবো বিভিন্ন বিষয়গুলো আলোচনা করার জন্য। তো যেহেতু শুরুর দিকে আমারও কিছু ঘাটতি থাকতে পারে, সেগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মূলত আসলে আমরা অ্যাডাল্ট লার্নিং, আমরা কেউ কাউকে শেখাই না, আমরা আমাদের অভিজ্ঞতাগুলোকে শেয়ার করি। তো আমি এখন হয়তো বা আপনাদের সামনে যেগুলো উপস্থাপন করব, তো সেই বিষয়গুলো হচ্ছে একদম কেতাবি বিষয়, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। যে বাস্তবতা বা যে অভিজ্ঞতাগুলো কিন্তু আপনাদের আছে, তো সেক্ষেত্রে আপনারাও আমাদেরকে সহায়তা করবেন। অর্থাৎ পারস্পরিক যে বিনিময়, সবসময় কিন্তু আহ বিধিবিধানগুলো যে সবসময় কার্যকর থাকে তা কিন্তু না। একটা আইনের একটা পরিভাষা আছে, ল অ্যান্ড প্র্যাকটিস। অর্থাৎ বিধিতে থাকে একরকম, কিন্তু প্র্যাকটিসটা কিন্তু ভিন্ন রকম আসে। তো সবসময় আইনটা তো সবসময় বাস্তবায়িত হয় তাও কিন্তু না। যেমন আজকে একজন প্রিন্সিপাল মহোদয় ফোন দিয়েছিলেন আমাকে। উনি আমাকে জানতে চেয়েছেন যে একজন শিক্ষককে উনি 6 মাসের ছুটি দিয়েছেন অসুস্থতাজনিত কারণে। এখন পরবর্তী আমি ছুটি দিতে পারবো কিনা। তো বিধিতে কিন্তু আছে যে আসলে আমরা সামনে গেলেই দেখতে পাবো যে 3 মাস পর্যন্ত অর্ধ বেতনে, এরপরে যতদিন ইচ্ছা দিতে পারবেন বিনা বেতন। কিন্তু উনি কিন্তু অলরেডি সেটা বাইপাস করে গেছেন, যেহেতু 6 মাস, তার মানে অতিরিক্ত 3 মাসও ওনার বেতনটা দিয়ে দেওয়া হয়েছে। তো এটা আসলে প্রতিষ্ঠান প্রধানের উপর নির্ভর করে। তো সবসময় বিধানগুলো যে একদম কাটায় কাটায় পরিপূর্ণ থাকে তাও না, মানবিকতা বা বিভিন্ন দৃষ্টিকোণ থেকেও বিষয়গুলো দেখা যায়। তো স্যার, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি জি, নাম নাম ওস্তাদ। শুক্রান দেখতে শুক্রান। পাচ্ছি। স্যার দেখা যাচ্ছে স্যার। এই জি স্যার বেসরকারি দেখতে মাদ্রাসার পাচ্ছি ব্যবস্থাপনা, স্যার। আসলে আমরা হচ্ছে কিছু কিছু বিষয় নিয়ে কথা বলবো। একটা আছে প্রেসক্রাইব লিভ রুলস, এটা হচ্ছে সরকারিদের জন্য। তো মূলত ওইটার আলোকেই আপনারা অনেকেই জানেন যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে যত রকমের বিধিবিধান করা হয়, তো এই বিধিবিধানগুলো কিন্তু মূলত মাওসি, আগে মাওসি করে মাদ্রাসা শিক্ষা অর্থাৎ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। তো অধিদপ্তর করলে পরে সেগুলোকে কিন্তু অ্যাডজাস্ট করা হয় মাদ্রাসার সাথে। তো অনুরূপভাবে মূলত এই বেসরকারি বা যে বিধিবিধানগুলো বলি বা ছুটি বিধি বা যা কিছু বলি, এগুলো তো কিন্তু মূলত সরকারি থেকে মূলত সরকারি বিধিবিধানগুলো করা হয়, এর সাথে সেখান থেকে সেটার আলোকে বেসরকারি শিক্ষকদের জন্য বিধিবিধান করা হয়। তো একদম ডেডিকেটেড মাদ্রাসার জন্য, যেহেতু আমরা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় কাজ করি, এবং সে সাথে আপনারা অন্য হয়তোবা মাওসির অধীনেও কোনো শিক্ষক যুক্ত থাকতে পারেন। তো আমাদের কিন্তু ডেডিকেটেড একদম দেখতে হবে যে আসলে মাদ্রাসায় কি কি রুলস আছে, কি কি বিধিবিধান আছে। তো মাদ্রাসায় যে বিধান আছে সেটা হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষকগণের চাকরির শর্ত বিধিমালা 1979। মূলত এইখানে কিন্তু এর ভিতরে ছুটি ছাটা পেনশন বিধি বা যাবতীয় যা কিছু আছে মূলত এইখানেই সংক্ষিপ্ত স্বরে আলোচনা করা হয়েছে। তো আমরা মূলত আজকে কথা বলবো এইটা নিয়েই, এবং এর পাশাপাশি বিভিন্ন বই পুস্তকে রেফারেন্সে যেগুলো আছে সেগুলো আলোচনা করব। কিন্তু আমাদের মূল ডিরেকশন, যেহেতু আমরা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে কাজ করি, তো আমাদের মূল দিক নির্দেশনা মূলত স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষকগণের চাকরির শর্ত বিধিমালা 1979 যেটা আছে এইটা। এখানে আমরা দেখতে পাবো যে 1 থেকে 29টা সম্ভবত দেখেছিলাম। আমি একটু দ্রুত আছি যে শেষে কতগুলো আছে। 1 থেকে 29টা, 29টা আহ ধারা আছে। এইগুলোর আলোকে মূলত সকল বিষয়গুলো আলোচনা করা হয়েছে সংক্ষিপ্ত স্বরে। তো আমরা কি আহ একদম শুরু থেকে শুরু করবো নাকি শুধু ছুটির অংশটা করবো? একটু শেয়ার করবেন। হ্যাঁ, যে একটু কথা স্যার বলবেন। একটু প্রথম থেকে শুরু করলে ভালো হয় স্যার। যে এটা মূলত হলে একদম আমাদের মাদ্রাসার জন্য, আমাদের মাদ্রাসায় চাকরি করে আমাদের জন্য ডেডিকেটেড যেই আহ, বিষয়টা, অর্থাৎ চাকরির বিধিবিধান বা যেটা বলতেছি আর কি, এটা একদম ডেডিকেটেড। এটা স্যার আমরা দেখি এটা, এই বিধিমালা নামটা হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষকগণের চাকরির শর্ত বিধিমালা 1979। এখানে বিভিন্ন দেওয়া আছে, অর্থাৎ এটা কিভাবে আসছে সেটার ব্র্যাকেটে দেওয়া আছে, সেটা আমরা না করি। তো স্যার, এটা প্রথম ধারাতে আছে সংক্ষিপ্ত শিরোনাম, অর্থাৎ প্রতিটা আইন, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আইন।
আমরা জানি যে আইন কয়েকটা প্রকার আছে। একটা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে অ্যাক্ট, এটা হচ্ছে রুলস রেগুলেশন। তারপর সবার উপরে থাকে হচ্ছে আইন অর্থাৎ সংসদ কর্তৃক। এরপরে অধ্যাদেশ থাকে, অর্ডিন্যান্স থাকে, অর্ডিন্যান্স বা অধ্যাদেশ যেটা বলছে আর কি। এরপর আদেশ থাকে, রাষ্ট্রপতির আদেশ থাকে। এরপর থাকে বিধিমালা, অর্থাৎ বিষয়গুলো থাকে। তো বিধিমালা যেটা আছে এটাও অন কাইন্ড অফ অ্যাক্ট, এক ধরনের আইন। তো প্রতিটা আইনের শুরুতেই এটার শিরোনাম কি হবে সেটা বলে দেওয়া থাকে। এবং আমাদের যে আহ, রাষ্ট্রীয় যে সংবিধান আছে সেই সংবিধানের শুরুতে কিন্তু এটার নামটা কি হবে সেটা দেওয়া থাকে। তো শুরুতে আছে কি সংক্ষিপ্ত শিরোনাম। এই বিধিমালা স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষকগণের চাকরির শর্ত বিধিমালা 1979 নামে অভিহিত হবে, অর্থাৎ শুরুতে শিরোনামটা থাকে। এরপর এখানে দেখেন কিছু সংজ্ঞা দেওয়া আছে। অর্থাৎ এখানে অর্থাৎ বারবার কিছু শব্দগুলো আসবে, যেমন বোর্ড শব্দটা আসবে, তাহলে বোর্ড শব্দ দ্বারা আসলে কি বোঝানো হবে এটার ব্যাখ্যাটা দেওয়া আছে, ক্লারিফিকেশন। তাহলে দেখেন এখানে লেখা আছে যে বিষয় ও প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকলে এই বিধিতে অ্যাফিলিয়েটেড, অর্থাৎ এই বিধিতে আমরা যখন করতে যাব তখন দেখবো যে এই শব্দটা আছে, তখন এর দ্বারা আমরা কি বুঝবো যে এ অধ্যাদেশে বর্ণিত অ্যাফিলিয়েটেড, সংযুক্ত যেটা বলতেছে আর কি। এবার আরো যদি উল্লেখ থাকে আপিল ও সালিসি কমিটি, অর্থ অধ্যাদেশের 18 ধারা মতে গঠিত আপিল ও সালিসি কমিটি। তো 18 ধারাতে আমরা যখন সামনে যাব একটু দেখি যে 18 ধারাতে কি বর্ণিত আছে। 18 ধারাতে আমরা চলে যাই। অর্থাৎ যদি কোনো সরি, বেশি চলে গেছি, 14, 15, 18 ধারাটা দেখতে পাচ্ছি না। এটা যেটা আছে অর্জিত ছুটি, এটা হচ্ছে ছুটির 18 ধারা। তো 18 ধারাটা এটা হয়তো মিসিং হয়েছে, দেখতে পাচ্ছি না। 46। তাহলে এই ধারাতে আসলে একই শব্দ, যেটা অনেক বড় শব্দ, সেটা কিন্তু বারবার উল্লেখ করবে না, সেটা একবারই উল্লেখ করবে, পরবর্তীতে এটাই মিট করবে। নিয়োগকারী কর্তৃপক্ষ অর্থ সংশ্লিষ্ট মাদ্রাসা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি। আর কিছু কিছু বিষয় যেহেতু অনেক আসছে, কিছু কিছু বিষয় কিন্তু পরিবর্তন আসছে, সেগুলো আমরা আলোচনা করবো। বোর্ড অর্থ মাদ্রাসা শিক্ষা বোর্ড, যেহেতু মাদ্রাসা শিক্ষা বোর্ড অনেক বড় একটা নাম, পরবর্তীতে যখন আলোচনা করা হবে তখন শুধু বোর্ড লেখা থাকবে। গভর্নিং বডি অর্থ মাদ্রাসা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি কামিল মাদ্রাসা বা ফাজিল মাদ্রাসার গভর্নিং বডি। মাদ্রাসা অর্থ স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসা। অর্থাৎ ম্যানেজিং কমিটি অর্থ বেসরকারি দাখিল ও আলিম ম্যানেজিং কমিটির ম্যানেজিং মাদ্রাসার কমিটি। তাছাড়া এখানে কিন্তু দুইটা বিষয় দেখলাম, একটা হচ্ছে গভর্নিং বডি আর একটা হচ্ছে ম্যানেজিং কমিটি। তো ম্যানেজিং কমিটিটা মূলত হচ্ছে দাখিল এবং আলিম স্তরের জন্য। দাখিল এবং আলিম স্তরের জন্য যেই কমিটি হয় সেই কমিটিটাকে ম্যানেজিং কমিটি হিসেবে অভিহিত করা হচ্ছে। আর ফাজিল ও কামিল মাদ্রাসার জন্য যেই কমিটি গঠিত হয় সেটাকে গভর্নিং বডি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এভাবে ট্রিট করা হয়। অধ্যাদেশ অর্থ মাদ্রাসা শিক্ষা অধ্যাদেশ 1978, অর্থাৎ 1978 সালের 9 নম্বর অধ্যাদেশ। আমরা জানি স্যার হলে আহ, অধ্যাদেশ বা অর্ডিন্যান্স এটা হচ্ছে এক ধরনের আইন, সেদিকে আমরা না যাই। তো 1978 সালে যে অধ্যাদেশ ছিল, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধ্যাদেশ, এই অধ্যাদেশের আলোকেই কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে 1979 সালে। এবার ছাড়া আছে বেতন, অর্থাৎ বেতন বলতে আমরা কি বুঝবো, একজন শিক্ষকের মাসিক টাইম স্কেলে প্রাপ্য ও সরকারি অনুদান সহ সকল প্রাপ্যতাকে বোঝায়। এখন কিন্তু আর সরকারি অনুদান শব্দগুলোকে আর ব্যবহার করা হয় না, সরকারি অংশ বলা হয় বা এরকম ভাবে বলা হয়। অর্থাৎ যেগুলো আপত্তিকর শব্দ সেগুলো কিন্তু পরিহার করে চলা হয়। স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় অর্থ আইনানুগভাবে প্রতিষ্ঠিত সরকার কর্তৃক ঘোষিত বিশ্ববিদ্যালয়কে এ বিধিমালার উদ্দেশ্য বোঝাবে। স্বীকৃত অর্থ মাদ্রাসা অর্থ আইনানুগ আইন অনুগতভাবে প্রতিষ্ঠিত সরকার কর্তৃক ঘোষিত মাদ্রাসাকে এই বিধিমালার উদ্দেশ্য বোঝাবে। স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড একই একই বিষয়। বেতন টাইম স্কেল অর্থ নির্দিষ্ট সময় মেয়াদে
বেতন বৃদ্ধিকে বোঝাবে যা নিম্ন থেকে উচ্চ পর্যায়ে উন্নীত হয়, উচ্চতর বেতন স্কেল। শিক্ষক অর্থ বোর্ডের আওতাধীন কোনো মাদ্রাসার স্থায়ী বা অস্থায়ী কোনো শিক্ষক। এটা ছাড়া 3 নাম্বার আসে শিক্ষকের শ্রেণী বিভাগ। প্রতি মাদ্রাসায় একজন অধ্যক্ষ বা তত্ত্বাবধায়ক থাকবেন এবং বোর্ডের সাথে বা বোর্ড কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে নিয়োগকারী কর্তৃপক্ষ বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগ প্রদান করবেন। এরপর 2 নাম্বার, এটা স্যার আর্টিকেল সাব আর্টিকেল বলা হয়, ধারা উপধারা। এটা 1 নম্বর উপধারা ছিল, 2 নম্বর উপধারাতে বলা আছে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির বোর্ডের অনুমোদন ক্রমে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ করতে পারেন, কিন্তু প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষককে এর চুক্তিতে নিয়োগ প্রদান করা যাবে না। অর্থাৎ কোনো শিক্ষককে নিয়োগ করা যেতে পারে চুক্তিভিত্তিক, কিন্তু প্রতিষ্ঠান প্রধান অথবা সহকারী প্রধান যিনি থাকবেন এই পদে কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা যাবে না। একজন শিক্ষক একটি মাদ্রাসায় বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় অন্য কোনো মাদ্রাসায় নতুন নিয়োগ পেলে উক্ত নিয়োগ স্থলে যোগদানের পূর্বে তাকে পূর্ববর্তী মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটাকে বলা হয় এনওসি, নন অবজেকশন সার্টিফিকেট বা ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এক এক জায়গায় এক একভাবে বলা হয়। তো যেভাবেই বলা হোক উদ্দেশ্য মূলত একই, নিতে হবে। একজন শিক্ষক একটি মাদ্রাসায় বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় অন্য কোনো মাদ্রাসায় নতুন নিয়োগ পেলে, যেটা আমরা বলেছি আর কি। এবার স্যার আছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষকের যোগ্যতা বিভিন্ন কারিতে শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা ও অভিজ্ঞতা এ বিধির পরিশিষ্টের শিডিউল মোতাবেক হবে। তো স্যার এই শিডিউলটা কোথায় পাবো? এখানে কিন্তু শিক্ষক যোগ্যতা কিন্তু বলা নেই, এটা হচ্ছে একটা ডিরেকশন, একেবারে রুলস, তারপর হচ্ছে রেগুলেশন। তো এখানে শুধু বলা হচ্ছে যে যোগ্যতা ও অভিজ্ঞতা বিধির আলোকে হতে হবে। তো সেই বিধিটা কোথায় পাবো? তো এইটার আলোকে কিন্তু, এই আইনের বলের আলোকেই কিন্তু এমপি নীতি বলা বা জনবল কাঠামো যেটা বলি আর কি। তো এইখানে তো আর এত বিস্তারিত আলোচনা করা যাবে না, এই জন্য কিন্তু শিডিউল অর্থাৎ পরিশিষ্ট, যেমন এমপিও নীতিমালা যেটা আছে বা জনবল কাঠামো, এইটা কিন্তু মূলত এটা আসলে অধিদপ্তর কি করে তৈরি করলো বা অধিদপ্তর বা মন্ত্রণালয় কি করে তৈরি করলো। তো তারা কিন্তু মূলত এই যে একটা আইন এইখানে যা আছে বিধিমালা, বিধিমালাও এক ধরনের আইন। তো এই আইনের বলেই এখানে 4 নাম্বার যে ঘর আছে, এইটার বলেই কিন্তু পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বা আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, সরি, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, যেটাই বলি না কেন, তারা কিন্তু এই বিধিমালাগুলো তৈরি করেছে। জনবল কাঠামো যে আহ, আছে, আইন আছে, সেটা কিন্তু মূলত এটার আলোকে তৈরি করা হয়েছে। এবং সেই যে আলাদা যে জনবল কাঠামো আছে, সেখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে কোন পদে কি হবে, কত বছর পদে তিনি প্রমোশন পাবেন, কত বছর পরে সহকারী অধ্যাপক হবেন, প্রধান হতে পারলে কি কি অভিজ্ঞতা যোগ্যতা লাগবে লাগবে, সহপ্রধান হতে হলে কি অভিজ্ঞতা যোগ্যতা লাগবে। তো এইটা যে আছে মূলত জনবল কাঠামোতে, এই জনবল কাঠামো কিন্তু আমাদের এই বিধিমালার 4 নাম্বার যে ধারা আছে, এই ধারার আলোকে কিন্তু পরবর্তীতে তৈরি করা হয়েছে এবং সেটাকে শিডিউলভুক্ত, অর্থাৎ 1 নম্বর শিডিউল, 2 নম্বর শিডিউল এভাবে তাদেরকে ভুক্ত করা হয়েছে। তো যেটা, যেহেতু ওটা একটা বড় বিষয়, সেই জন্য ওই বিষয়টাকে এখানে উল্লেখ করা হয়নি, শুধু এখানে একটা ডিরেকশন দেওয়া হয়েছে। এর পাশে স্যাররা বেতন স্কেল। প্রত্যেক মাদ্রাসা বিভিন্ন শ্রেণীর শিক্ষকগণের জন্য বোর্ড অথবা কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অফিসারের অনুমোদনে টাইম স্কেল অথবা পে চালু করবে। এরপর আছে 2-এ আছে উপধারা 1-এর অধীনে টাইম স্কেল বোর্ড কর্তৃক সময়ে সময়ে জারিকৃত সিদ্ধান্তের আলোকে পরিবর্তিত হবে। স্যাররা বেতন স্কেল এইটাও কিন্তু এখানে সরাসরি উল্লেখ নাই, এখানে শুধু একটা ডিরেকশন দেওয়া আছে। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বা বিভিন্ন দপ্তর যে আছে সে সকল দপ্তর মিলে একত্রে এইগুলোকে তৈরি করবে। এবার আছে স্যাররা প্রবেশন, যেটাকে বলে আমরা অর্থাৎ শিক্ষানবিশ কালটা। সকল শিক্ষক নিয়োগ পরবর্তী 2 বছরের জন্য প্রশিক্ষণার্থী শিক্ষক প্রবেশনার হিসেবে থাকবেন। প্রবেশন কালের সন্তোষজনক চাকরি সমাপ্তিতে প্রবেশনার চাকরিতে কনফার্ম স্থায়ী হবেন। তো 2 বছর এখানে মেয়াদ ধরা আছে।
প্রবেশনার প্রবেশকালে চাকরিতে সন্তোষজনক অগ্রগতি প্রদর্শন করতে না পারলে নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করতে পারেন না। 1 বছরের জন্য তাকে প্রবেশনকাল বর্ধিত করতে পারেন। এখন দেখা গেল যে সন্তোষজনক কিছু করলেন না, অর্থাৎ যিনি নতুন যোগদান করছেন, তো উনি যদি সন্তোষজনক চাকরি যদি বা পারফরমেন্স না করে থাকে, তাহলে কিন্তু তাকে চাকরিচ্যুত করা যাবে না, বরং এই প্রবেশন কালটা আরো 1 বছর বৃদ্ধি করা যেতে পারে। আসলে স্যার, ল অ্যান্ড প্র্যাকটিস এটা কিন্তু আহ, কখনোই অসন্তোষজনক এভাবে ধরা হয় না, কিন্তু এটা কিন্তু কর্তৃপক্ষের কাছে একটা হাতিয়ার রাখা থাকে না। ওনারা চাইলে কিন্তু যে কোনো আইন বলে বিধি বলে, এটা কিন্তু ক্লারিফিকেশন নাই যে আসলে সন্তোষজনক চাকরি, এটা কিন্তু কোথাও বলা নাই যে এইটা তো এটা করতে হবে। অর্থাৎ এইটা নির্ভর করে টোটালি কর্তৃপক্ষের উপর। এই জন্য কর্তৃপক্ষের কিন্তু আইন বলে অনেক অধিকার দেওয়া আছে, ওনারা চাইলে যে কোনো রকম অ্যাকশন নিতে পারে। শিক্ষকের উচ্চতর প্রারম্ভিক বেতন। অন্য কোনো মাদ্রাসা থেকে চাকরিতে ইস্তফা দেওয়ার পর বিশেষ যোগ্যতা সম্পন্ন শিক্ষক যদি কোনো মাদ্রাসায় যোগদান করেন, তবে নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে উচ্চতর ব্যতিক্রমী যোগ্যতার জন্য উচ্চতর প্রারম্ভিক বেতন অনুমোদন করতে পারেন। এছাড়া আমরা মনে হয় সবাই বুঝতে পারছি। এরপর যে শিক্ষকের দায়িত্ব কর্তব্য একটু, যেহেতু অনেকগুলো পেজ আছে, মোট 7টা পেজ, আমরা 2য় পেজে আছি, আমরা একটু দ্রুত গতিতে যাই এবং আমরা সবচেয়ে বেশি সময় আলোচনা করবো আমাদের ছুটি বিধি নিয়ে। নিম্নলিখিত বিষয়ে একজন শিক্ষক দায়িত্ব পালন করবেন। তো কি কি বিষয় এখানে কিন্তু বলা আছে যে কারিকুলাম, সিলেবাস ও ক্লাস রুটিন মোতাবেক ছাত্রদের লেসন নোট, গ্রুপ ডিসকাশন, ডেমনস্ট্রেশনের মাধ্যমে পড়ানো, ছাত্রদের তত্ত্বাবধানের নিমিত্তে তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ রক্ষা করা, পরীক্ষা পরিচালনায় স্কুল কর্তৃপক্ষের সহায়তা করা, ল্যাবরেটরি সংগঠনের এবং অন্যান্য কারিকুলাম ও কো কারিকুলার কার্যক্রমে সাহায্য করা, ছাত্রছাত্রীদের এক্সট্রা কারিকুলাম কার্যক্রম তত্ত্বাবধান করা। অর্থাৎ এক্সট্রা কারিকুলাম বলতে শ্রেণী কার্যক্রমের বাইরে যে সেগুলো আছে, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, এগুলোকে মূলত এক্সট্রা কারিকুলাম বা কো কারিকুলাম বলা হয়ে থাকে, এগুলো তত্ত্বাবধান করা। মাদ্রাসার স্বার্থে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি বা অধ্যক্ষ তত্ত্বাবধায়ক কর্তৃক অর্পিত অন্যান্য কার্যাদি পালন করা। স্যার, এখানে কিন্তু তত্ত্বাবধায়ক আসলে সুপার শব্দটা তো ইংরেজি, সুপার, সুপারিনটেন্ডেন্ট, এটা কিন্তু বাংলা তত্ত্বাবধায়ক। তো যেহেতু আসলে এই আইনটা বাংলাতে করা আছে, সবকিছু কিন্তু বাংলায়। প্রিন্সিপালের বাংলা অধ্যক্ষ দেওয়া আছে এবং তত্ত্বাবধায়ক এর বাংলা সুপারিনটেন্ডেন্ট এর বাংলা তত্ত্বাবধায়ক দেওয়া আছে। স্যার, আমরা প্রথমে বলেছিলাম যে ল অ্যান্ড প্র্যাকটিস, যে অনেক কিছু আইন আছে কিন্তু কার্যকর নাই। যেমন ব্যক্তিগত টিউশন নিষিদ্ধ, একদম সরাসরি বলা আছে কিন্তু। কোনো পূর্ণকালীন শিক্ষক মাদ্রাসার স্বাভাবিক কার্যের বাইরে নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন ব্যতিরেকে কোনো ব্যক্তিগত টিউশন বা অন্য কোনো নিয়োগ লাভ বা অন্য কোথাও ভাতা সহ বা ভাতা ব্যতীত নিজেকে নিয়োজিত করতে পারবেন না। তাহলে চাইলে কর্তৃপক্ষ কিন্তু আমাদের যে কোনো আইন বলে, আমাদের অনেক, অর্থাৎ আমরা কিন্তু অনেক ধরনের কার্যক্রমে যুক্ত থাকি। তো চাইলে কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে যে কোনো আইনের ধারায় কিন্তু আমাদেরকে সহজেই কিন্তু আমাদের চাকরিতে সমস্যা করতে পারে। এখন স্যাররা পদত্যাগ আসলে কিভাবে পদত্যাগ করবেন সেই বিষয়টা একটু এখানে উল্লেখ করা আছে। তো প্রথমে বলা আছে যে বিশেষ ক্ষেত্রে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি কর্তৃক ভিন্নভাবে সিদ্ধান্ত না হলে এ একজন স্থায়ীভাবে নিয়োগকৃত শিক্ষক শিক্ষাবর্ষের প্রথম অর্থ বছরের কোনো সময় পদত্যাগ করতে চাইলে সেক্ষেত্রে পদত্যাগের ইচ্ছার নোটিশ 1 মাস পূর্বে কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে পেশ করবেন। আর 2 নাম্বার আছে, বলা হচ্ছে শিক্ষাবর্ষের শেষ অর্ধ বছরে পদত্যাগ করতে চাইলে 3 মাস পূর্বে লিখিত নোটিশ প্রদান করতে হবে। অর্থাৎ প্রথম দিকে, শিক্ষাবর্ষের প্রথম দিকে যদি তিনি পদত্যাগ করতেছেন, তাহলে 1 মাস পূর্বে লিখিতভাবে জানাতে হবে। আর যদি শেষার্ধে করতেছে, তাহলে কমপক্ষে 3 মাস পূর্বে তাকে জানাতে হবে। প্রশিক্ষণার্থী শিক্ষক প্রফেশনাল পদত্যাগের 1 মাস পূর্বে লিখিত নোটিশ প্রদান করবেন। এরপর হচ্ছে 2, উপবিধি 1 এ বর্ণিত বিধান লঙ্ঘিত হলে
অবহিতকরণের সময় ইস্তফা দানের নির্ধারিত সময় হতে যতদিন কম হবে ততদিনের বেতন বাজেয়াপ্ত করা যাবে, অথবা শৃঙ্খলামূলক গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি যেভাবে উপযুক্ত মনে করবেন সে ব্যবস্থা গ্রহণ করবে, ব্যবস্থা নেওয়া যেতে পারে। স্যার এখানে আছে আসলে দেখা যাচ্ছে যে যদি উপবিধি এক, এখানে দুইটা বলা আছে যে আসলে যদি বছরের শুরুতে যদি পদত্যাগ করতে চান তাহলে 1 মাস পূর্বে, আর যদি বছরের শেষ অর্ধ বছরে, শিক্ষাবর্ষের শেষ অর্ধ বছরে পদত্যাগ করতে চান তাহলে কমপক্ষে 3 মাস আগে জানাতে হবে। আর যদি এটা না করেন তাহলে সেক্ষেত্রে ইস্তফা দানের নির্ধারিত সময় হতে যতদিন কম হবে ততদিনের বেতন বাজেয়াপ্ত করা, অথবা শৃঙ্খলামূলক অর্থাৎ ম্যানেজিং কমিটি আর গভর্নিং বডি বলতে ফাজিল এবং কামিল মাদ্রাসা কমিটি, এবং ম্যানেজিং কমিটি বলতে দাখিল এবং আলিম স্তরের যে কমিটি আছে সেটাকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে কমিটি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই কার্যকর হবে। এখন আসে স্যার আসলে শাস্তি। আমাদের তো যদি আহ, শৃঙ্খলার ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে কর্তৃপক্ষ আমাদের কি কি শাস্তি দিতে পারেন এবং কোন অপরাধের জন্য কি পরিমাণ শাস্তি সেটাও এখানে উল্লেখ করা আছে। আমরা এটা একটু পাঠ করতেছি। তো কোনো শিক্ষক যদি এ বিধির কোনো লঙ্ঘন করেন, অথবা যদি অদক্ষতা, দুর্নীতি, কর্তব্য অবহেলার জন্য দোষী সাব্যস্ত হন, অথবা মাদ্রাসার স্বার্থের হানিকর কোনো কাজ করেন, অথবা পেশাগত অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হন, তবে তাকে নিম্নে যে কোনো একটি বা একাধিক শাস্তি দেওয়া যেতে পারে। তো সম্মানিত শিক্ষক বৃন্দ, এই যে অসদাচরণ, এটা কিন্তু কোথাও কোনো সংজ্ঞা নাই যে অসদাচরণটা কি। মূলত কর্তৃপক্ষের ইচ্ছাই হচ্ছে অসদাচরণ। এমন হতে পারে যে আপনি প্রতিষ্ঠান প্রধানকে দেখে সালাম দেন নাই, এটাও অন কাইন্ড অফ অসদাচরণ। তার কোনো যে কোনো একটা নির্দেশনা আপনি মানেননি, সেটা লিখিত হোক বা মৌখিক হোক, এটাও একটা অন কাইন্ড অফ অসদাচরণ। তো অসদাচরণের কিন্তু কোথাও কোনো বিস্তারিত ব্যাখ্যা নাই। তারপর কিছু কিছু আছে সরকারি, আমরা যেমন বলছি সার্ভিস রুল বা এই যে আমরা যেটা বলি আর কি চাকরির বিধানাবলী, এই বইটা যে আছে এটা মূলত আসলে সরকারি চাকরিজীবীদের জন্য। আমরা আসলে বাইবেল লিখছেন মোহাম্মদ ফিরোজ মিয়া, ওনার সাথে কয়েকদিন আগে আমার সাক্ষাৎ হয়েছিল। তো আহ, অসদাচরণ কিন্তু সরকারি যে বই আছে সেখানে একটু ডিটেলস বলা আছে, কিন্তু এখানে কিন্তু ওইভাবে অসদাচরণটা উল্লেখ নাই। তো কি কি শাস্তি? একটা আছে তিরস্কার, সেটা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, তিরস্কার। এরপর হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য ইনক্রিমেন্ট স্থগিত রাখা, অর্থাৎ কর্তৃপক্ষ মনে করলে পারে 1 বছর 2 বছরের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য কি করবেন, ইনক্রিমেন্ট স্থগিত রাখবেন। কর্তব্যে অবহেলার দরুন মাদ্রাসার কোনো আর্থিক ক্ষতি হলে তা সম্পূর্ণ বা কিয়দংশ বেতন থেকে আদায় করা। এখন দেখা গেলো যে কোনো একজন শিক্ষকের দায়িত্ব ছিল কোনো একটা বিষয়, তো ওনার দায়িত্বে অবহেলার কারণে দেখা গেলো যে একটা কম্পিউটার বা কিছু একটা ল্যাব, দেখা গেলো যে ওনার দায়িত্ব অবহেলার কারণে শিক্ষার্থীরা বা যে কোনো ভাবে দেখা গেলো প্রজেক্টর অথবা কোনো একটা জিনিস ক্ষতিগ্রস্ত হলো, তাহলে কিন্তু প্রতিষ্ঠান কি করবেন, এইটার সমমূল্যের আর্থিক জরিমানা করবেন বা আর্থিক ক্ষতিটা ওনার কাছ থেকে আদায় করবেন। এরপর আছে চাকরি হতে অপসারণ, এরপর হচ্ছে চাকরি হতে বরখাস্ত। তো আপনারা যারা আছেন একটু কি বলবেন যে অপসারণ আর বরখাস্তটা কি হতে পারে? আপনার জানা মতে আছে কি, জানা আছে কিনা, একটু যদি রেসপন্স করতেন। যে আসলে এটা হচ্ছে সরকারি চাকরির বিধিতে আছে অপসারণ। তো অপসারণ, চাকরি হতে অপসারণ করলে পারে পরবর্তীতে আহ, তো অপসারণ করলে পারে, চাকরি থেকে আর অপসারণ করলে পারে পরবর্তীতে তিনি চাকরিতে অর্থাৎ যোগদান করতে পারবেন, যে কোনো কর্তৃপক্ষতে যোগদান করতে পারবেন। সরকারি বিধানের ক্ষেত্রে বলছি আর কি। তো মূলত সরকারি বিধান থেকে মূলত এইগুলো আসছে এবং সেটা তো আসলে সেটার আলোকেই রচিত। তো অপসারণ হয়েছে তিনি একবার যদি চাকরিচ্যুত হন, অর্থাৎ চাকরি থেকে রিমুভাল বলে, তো চাকরি থেকে যদি অপসারণ করা হয় তাহলে পরবর্তীতে তিনি আবার নতুন কোনো চাকরিতে নিয়োগের যোগ্যতা থাকবে ওনার। কিন্তু যদি বরখাস্ত করা হয় তাহলে আর অন্য কোনো চাকরিতে তিনি চাকরি করার মতো সক্ষমতা রাখবেন না। স্যার কি বিষয়টা বুঝতে পারছি? একটু রেসপন্স করবেন স্যার যারা আছেন যুক্ত আছেন আমার সাথে, যে অপসারণ আর এই যে বরখাস্ত শব্দ। জি স্যার, বোঝা গেছে স্যার। তাহলে অপসারণ করলে পরবর্তীতে উনি
দেখা গেলো যে আপনি সহকারী শিক্ষক থেকে অপসারিত হলেন, পরবর্তীতে প্রভাষক পদের জন্য আপনি কি হবেন, নিয়োগের যোগ্যতা আপনি লাভ করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বরখাস্ত হয়ে যান, তাহলে কিন্তু আর এই পদে বা সমাপদে বা এই পদে কিন্তু আপনি নিয়োগের যোগ্যতা লাভ করবেন না। এখন এছাড়া এই যে ব্যাখ্যা আসলে অসৎ আচরণ, তো আমরা বলছি অসৎ আচরণ কিন্তু অতটা ক্লিয়ার করা থাকে না, তো এখানে আসলে অসৎ আচরণ বলতে আমরা কি বুঝবো। এখানে লেখা আছে যে শ্রেণীকক্ষে উপস্থিতির ক্ষেত্রে ও অন্যান্য দায়িত্বে সমানুবর্তিতার অভাব। 5 মিনিট 10 মিনিট লেট করে আসছেন, একটা বিধান আছে যে কয়েকদিন লেট করে আসলে পরে আপনার বেতন কর্তন করবে, এবং এটা যদি আপনি কন্টিনিউসলি করতে থাকেন তাহলে কিন্তু এর কারণে কিন্তু আপনাকে চাকরি হারানোর সম্ভাবনা আছে। বিনা অনুমতিতে কর্তব্য কাজে অনুপস্থিত, ছুটিতে গিয়ে অম অননুমোদিতভাবে ছুটির মেয়াদ বর্ধিত করুন, অর্থাৎ ছুটিতে গেছেন, যাওয়ার পরে অনুমোদন ছাড়াই ছুটির মেয়াদটা কি বৃদ্ধি করে দিলেন। রাজনৈতিক বা ব্যক্তিগত সুবিধা লাভের উদ্দেশ্যে এমন কোনো কাজ করা যাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিক্ষকের বা ছাত্রের এক অংশকে অন্য অংশের বিরুদ্ধে উত্তেজিত করতে প্রভাবিত করে। অর্থাৎ আমরা সহজে বুঝতে পারছি সেটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে অথবা ব্যক্তিগত উদ্দেশ্যে যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিক্ষকের বা ছাত্রের এক অংশকে অন্য অংশের বিরুদ্ধে উত্তেজিত করতে, অর্থাৎ মোটা দাগ হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা, গ্রুপিং করা, বিভাজন করা। শিক্ষক বা ছাত্রের মধ্যে বিশৃঙ্খলা বা নৈতিক অবক্ষয় সৃষ্টি করে এমন কোনো কাজে লিপ্ত হওয়া। একাকী বা সম্মিলিতভাবে গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি বা অধ্যক্ষ তত্ত্বাবধায়ক এর আইনসঙ্গত নির্দেশ অমান্য করা। এখানে আবার একটু রেখে দিচ্ছে যে আইনসঙ্গত, অবশ্যই সকল আইন সকল নির্দেশ কিন্তু মানা যাবে না। আইনসঙ্গত নির্দেশ অমান্য করা, এটা কিন্তু কি বলা আছে, অসদাচরণ। মাদ্রাসার সম্পত্তির বেআইনি ব্যবহার, যে কোনো ধরনের সম্পত্তি এটা যদি বেআইনিভাবে ব্যবহার করা হয় সেটা অসদাচরণের ভিতর পড়ে। এরূপ কার্য করা যা বোর্ড কর্তৃক মাদ্রাসার স্বার্থের পক্ষে ক্ষতিকর বলে বিবেচিত হয়। এখানে বোর্ড বলে মাদ্রাসা শিক্ষা বোর্ড, আর মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক মাদ্রাসার স্বার্থের পক্ষে ক্ষতিকর, সে এরকম যে কোনো কাজই অসদাচরণের ভিতরে পড়বে। কারণ 12 নম্বর আসি শাস্তির প্রয়োগের ক্ষমতা। বিধি 11 অনুযায়ী শাস্তি প্রদানের ক্ষমতা, নিয়োগ দানের ক্ষমতা সম্পূর্ণ কর্তৃপক্ষের উপর ন্যস্ত থাকবে। তবে আপিল ও সালিসি কমিটি কর্তৃক শাস্তির প্রস্তাব পরীক্ষা ও বোর্ড কর্তৃক অনুমোদন ব্যতি রেখে কোনো শিক্ষকের উপর বরখাস্ত বা অপসারণ এর শাস্তি আরোপ করা যাবে না। তাহলে আমরা স্যার আমাদের যে সরকারি যে রুল ছিল সেখানে লঘুদণ্ড আর গুরুদণ্ড, এটা একটা বড় ধরনের দণ্ড, একটা ছোট ধরনের দণ্ড। তো এখানেও বলা আছে যে অর্থাৎ বরখাস্ত এবং অপসারণ এটা তাহলে বড় ধরনের একটা শাস্তি। তো এই বড় ধরনের শাস্তি কিন্তু আপিল ও সালিসি কমিটি কর্তৃক শাস্তির প্রস্তাব পরীক্ষা, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান বা কর্তৃপক্ষ কর্তৃক আপিল ও সামষ্টিক কমিটির নিকটে আবেদন করা হলো যে তিনি এই অসদাচরণ করছেন, তার চাকরিটা অপসারণ করা হোক বা বরখাস্ত করা হোক। এটা তখন কি করবেন, আপিল ও সালিসি কমিটি, এই কমিটি এটাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। নিরীক্ষা করার পরে যদি ওনারা রায় দেন যে না আসলে উনি এমন কাজ করেছেন যেটা চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করার যোগ্য, তো এই রায় ব্যতীত বা ওনাদের সিদ্ধান্ত ব্যতীত কিন্তু অর্থাৎ সেই আপিল ও সালিস কমিটি এবং এরপরে হচ্ছে বোর্ড কর্তৃক অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্যতিরেকে কোনো শিক্ষকের উপর বরখাস্ত বা অপসারণের শাস্তি আরোপ করা যাবে না। অর্থাৎ বাকি এখানে আমরা দেখলাম যে যেই কয়েকটা শাস্তি আছে, তিরস্কার অর্থাৎ কর্তৃপক্ষ মানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি যেটা বলি অথবা প্রতিষ্ঠান প্রধান যেটি বলি, ওনারা তিরস্কার করতে পারবেন, নির্দিষ্ট সময়ের জন্য ইনক্রিমেন্ট স্থগিত করতে পারবেন, মাদ্রাসার কোনো আর্থিক ক্ষতি হলে পারে সেই ক্ষতিটা আদায় করতে পারবেন। এই তিনটা করার ক্ষমতা কর্তৃপক্ষ রাখে। কর্তৃপক্ষ বলতে মাদ্রাসায় যারা আছেন আর কি, গভর্নিং বডি, প্রতিষ্ঠান প্রধান সহ এই সকল যারা আছে তারা এখন এগুলো করতে পারবেন। কিন্তু চাকরি হতে অপসারণ এবং চাকরি হতে হতে বরখাস্ত, এই দুইটা বিষয় কিন্তু আপিল ও সালিসি কমিটি, এই কমিটি
এবং বোর্ডের অনুমোদন তাদের সুপারিশ ব্যতীত কিন্তু এই দুইটা কাজ কখনোই করা যাবে না, করতে পারবেন না। এরপর তেরোতে আছে সাময়িক বরখাস্ত। কোন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চলাকালে নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করতে পারে। অর্থাৎ বরখাস্ত সম্পূর্ণরূপে না, সাময়িক সময়ের জন্য বরখাস্ত এটা কর্তৃপক্ষ করতে পারবে। আর এখানে কিন্তু স্যার আমরা কর্তৃপক্ষ কিন্তু নিয়োগকারী কর্তৃপক্ষ কিন্তু বলতে আমরা কি বোঝানো হয়েছে সেটা কিন্তু আগেই বলা হয়েছে। পুরো এই সংজ্ঞার ভিতরে কিন্তু নিয়োগকারী কর্তৃপক্ষ আসছে। এখানে হচ্ছে সাময়িক বরখাস্তকালীন একজন শিক্ষক বেতনের অর্ধেক খোরাকি ভাতা পাবেন। সাময়িক বরখাস্তকারী কর্তৃপক্ষের বিনা অনুমতিতে সাময়িক বরখাস্তকালীন সাময়িক বরখাস্তকৃত শিক্ষক তার কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। তাহলে উনি সাময়িকভাবে বরখাস্ত থাকবেন কিন্তু কর্মস্থল কিন্তু ত্যাগ করতে পারবেন না, অর্থাৎ সাময়িকভাবে বরখাস্ত থাকবেন এবং তিনি বেতনের যে অর্ধেক আছে সেই অর্ধেক অর্ধেক খোরাকি ভাতা হিসেবে পাবেন, পূর্ণ বেতন পাবেন না এবং তিনি কিন্তু কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এখন 14 নম্বর হলে কার্যক্রম গ্রহণের পদ্ধতি, কিভাবে তাকে অপসারণ বা বরখাস্ত করা হবে, কিভাবে শাস্তি দেওয়া হবে সেটার পদ্ধতি। তো কার্যক্রম গ্রহণের পদ্ধতি প্রথমেই আছে হচ্ছে বিধি এগারোতে বিধি এগারোতে বর্ণিত কোনো অপরাধে কোনো শিক্ষকের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণের পদক্ষেপ না হলে তাকে 7 দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দানের জন্য নোটিশ দিতে হবে যে আনিত অভিযোগে কেন তাকে নোটিশে বর্ণিত শাস্তি বা শাস্তি তখন দেওয়া হবে না এবং তিনি ব্যক্তিগতভাবে শুনানি দিতে চান কিনা তাও উল্লেখ থাকবে। অর্থাৎ আত্মপক্ষ সমর্থন। স্যাররা শোকজ, শোকজ মানে কি, কারণ দর্শানোর নোটিশ। কারণ দর্শানোর নোটিশ সাধারণত কি থাকে যে আপনি এই কাজ করছেন, এই কাজের শাস্তি এইটা, কেন আপনার শাস্তি বন্ধ বন্ধ করা হবে না, অর্থাৎ কেন আপনাকে এই সাজা দেওয়া হবে না, সেটা কারণ দর্শন। তো কারণ দর্শন নোটিশ দেওয়ার পরে কিন্তু তিনি কিন্তু আত্মপক্ষ অর্থাৎ ব্যক্তিগত শুনানি দিতে চান, অর্থাৎ কর্তৃপক্ষের নিকটে উপস্থিত হয়ে হয়তো বিভিন্ন ওজোর পুরস্কার বা তার কোনো সমস্যা থাকলে সেগুলো বলতে পারেন, অথবা ভ্যালিড কোনো রিজন থাকলে পরে সেটা ব্যাখ্যা করবেন। অর্থাৎ কারণ দর্শন নোটিশ হবে, নোটিশ হলে পরে তিনি কি করবেন, আত্মপক্ষ সমর্থনের জন্য শুনানি করতে পারবেন। অভিযুক্তের জবাব পাবার পর এবং ব্যক্তিগত শুনানির আগ্রহ আছে তা জানার পর কর্তৃপক্ষ একজন সভাপতি সহ 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করবেন। তাহলে অভিযুক্ত জবাব পাবার পর এবং ব্যক্তিগত শুনানির আগ্রহ আছে এটা যদি জানে তাহলে সেই শুনানিটা করার জন্য কর্তৃপক্ষ কি করবেন, 3 সদস্যের বিশিষ্ট একটা কমিটি গঠন করবেন সভাপতি সহ। অর্থাৎ সভাপতি থাকবেন, এর পাশাপাশি আরো 2জন সদস্যকে নিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করবেন। তবে শর্ত থাকে যে শিক্ষকদের মধ্যে থেকে একজন সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন। আমাদের যে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিতে শিক্ষক প্রতিনিধিও থাকে, তো এখানে বলা হচ্ছে যে একজন সভাপতি তো থাকবেন, তার মানে একজন সেই কমিটির ভিত্তিতে একজন অবশ্যই শিক্ষক থাকতে হবে এবং সেই সাথে অন্য একজন সদস্য, যে কোনো একজন সদস্য। চাকরি হতে অব্যাহতি, কোনো শিক্ষক স্বাস্থ্যগত কারণে শিক্ষকতা কার্যে অপারগ হলে অথবা আর্থিক কারণে গভর্নিং বডি অথবা ম্যানেজিং কমিটি কোনো শিক্ষকের পদ বিলুপ্ত করলে সংশ্লিষ্ট শিক্ষককে চাকরিতে অব্যাহতি দেওয়া যেতে পারে। এটা হচ্ছে চাকরিতে অব্যাহতি, অর্থাৎ সেই গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি, তো ওনারা যদি আহ, তদন্ত করে দেখেন যে আসলে উনি চাকরি করার যোগ্য না, তাহলে কিন্তু ওনাকে অব্যাহতি দিতে পারে। তবে শর্ত থাকে যে কোনো শিক্ষককে স্বাস্থ্যগত কারণে চাকরি হতে অব্যাহতি দেওয়া যাবে না যদি না এ উদ্দেশ্যে ম্যানেজিং কমিটি কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড এ রূপ সুপারিশ করে। অর্থাৎ একজন যদি শারীরিকভাবে অসুস্থ হন তাহলে কিন্তু কর্তৃপক্ষ অর্থাৎ ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি চাইলে কিন্তু চাকরি থেকে অবসর করতে পারবে না। অবশ্যই তাদের একটা মেডিকেল বোর্ড গঠন করতে হবে, সেই মেডিকেল
বোর্ডের যদি রায় দেয় যে আসলে না, উনি শিক্ষকতার জন্য অনুপযুক্ত, তবেই কিন্তু ওনাকে এই স্বাস্থ্যগত কারণে কিন্তু চাকরি হতে অব্যাহতি দেওয়া যাবে। এবং মেডিকেল বোর্ড কিভাবে গঠিত হবে সেটার কিন্তু একটা বিধিবিধানগুলো আছে সরকারি বিধিবিধানে, সেটার ক্লারিফিকেশন কিন্তু সরকারি যে আইনগুলো আছে সেখানে দেওয়া আছে, যার কারণে হয়তো বা এখানে আর বিস্তারিত আলোচনা করা হয়। এখন এছাড়া এই যে 16-তে মূলত আমরা যে ছুটি নেওয়া মূলত আমাদের মূল উদ্দেশ্য ছিল, সে আমরা ছুটিতে আসবো। অর্থাৎ এখানে মূলত সকল বিষয়েই ডিরেকশন দেওয়া হয়েছে, হালকা আলোচনা করা হয়েছে। এতক্ষণ ছিল বিভিন্ন বিষয়গুলো, এখন হচ্ছে ছুটি বিষয়। তো ছুটি কোনো শিক্ষক কোনো মাদ্রাসায় এক নাগাড়ে 2 বছর চাকরি না করলে নৈমিত্তিক ছুটি ছাড়া কোনো ছুটি প্রাপ্য হবে না। তাছাড়া আমরা জানি নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ, যেটা 20 দিন থাকে। তো 2 বছর, অর্থাৎ 2 বছর সময় কিন্তু কি শিক্ষানবিশকাল, প্রবেশন পিরিয়ড। তো এই পিরিয়ডে কিন্তু কেবলমাত্র নৈমিত্তিক ছুটি এটাই প্রাপ্য হবেন, এর বাইরে কিন্তু আর অন্য কোনো ছুটি প্রাপ্য হবেন না। তো আর অন্য কি কি ছুটি আছে সেটা আমরা একটু সামনে গেলেই পাবো। তবে শর্ত থাকে যে 2 বছর সময়ে চিকিৎসাগত কারণে কোনো শিক্ষক অনধিক 15 দিনের ছুটি নিতে পারবেন। অর্থাৎ একেবারে যে পারবেন না তা না, তবে যদি স্বাস্থ্যগত কারণে, তাহলে কিন্তু অনধিক 15 দিনের, অর্থাৎ 15 দিনের বেশি নয়, সর্বোচ্চ 15 দিন তিনি ছুটি নিতে পারবেন স্বাস্থ্যগত কারণে। তাহলে শিক্ষানবিশ কালে আমরা সহজ ভাষায় বললে পারা হবে, শিক্ষানবিশ কালে আহ, ছুটি নিতে পারবেন হচ্ছে 2 ধরনের ছুটি। এক হচ্ছে ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটি, আর একটা হচ্ছে চিকিৎসাগত কারণের ছুটি। তো ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটি আমরা জানি যে 20 দিন, এবং সেই সাথে চিকিৎসা ছুটি, সেই চিকিৎসা ছুটি এখানে সর্বোচ্চ 15 দিন নিতে পারবেন শিক্ষানবিশ কালে, অর্থাৎ প্রথম 2 বছরে, চাকরি প্রথম 2 বছরে। এবার ছাড়া নৈমিত্তিক ছুটি, বেসরকারি মাদ্রাসার শিক্ষকগণ সরকারি মাদ্রাসার শিক্ষকের মতো বছরে 20 দিন নৈমিত্তিক ছুটি পাবে। এটা নৈমিত্তিক ছুটি সকল অফিস আদালতে এটা ক্যাজুয়াল লিভ যেটা বলা হয় আর কি, সব জায়গাতে একই রকম, সরকারি বেসরকারি সহ সব জায়গাতে একই রকম। এখন আসে স্যার অর্জিত ছুটি। অর্জিত ছুটি কি? এ বিধির বিধান সাপেক্ষে স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষকগণ সরকারি মাদ্রাসার শিক্ষকগণের ক্ষেত্রে প্রযোজ্য অর্জিত ছুটির বিধির ন্যায় অর্জিত ছুটি প্রাপ্য হবে। এ বিষয়ে অর্জিত ছুটি ও অবকাশ বিভাগের ছুটি দ্রষ্টব্য। তাহলে এখানে কিন্তু অর্জিত ছুটি, অর্থাৎ এখানে শুধু স্বীকৃতি দেওয়া হচ্ছে যে সরকারি যারা শিক্ষক আছেন, সরকারি মাদ্রাসা যারা শিক্ষক আছেন, ওনাদের মতোই বেসরকারি মাদ্রাসার যারা শিক্ষক আছেন অর্জিত ছুটি প্রাপ্য হবে। তো এখানে কিন্তু আর বিস্তারিত বলা নেই যে অর্জিত ছুটি কি, অবকাশ ছুটি কি, তো এটা পরবর্তীতে আসবে ইনশাল্লাহ, তখন আলোচনা হবে। এখানে শেষ স্যাররা চিকিৎসা ছুটি। বিধি 16 এর বিধান সাপেক্ষে একজন শিক্ষক প্রতি পূর্ণ বছর চাকরির জন্য 10 দিনের চিকিৎসা ছুটি পেতে পারেন। অর্থাৎ প্রতিদিন প্রতি বছরের জন্য তিনি 10 দিনের ছুটি, একজন শিক্ষক সর্বোচ্চ 10 দিনের ছুটি পেতে পারেন। 2 নম্বর বলা হচ্ছে, অর্থাৎ উপধারা 2, রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক প্রদত্ত মেডিকেল সার্টিফিকেট দাখিল সাপেক্ষে একসঙ্গে 7 দিনের চিকিৎসা ছুটি মঞ্জুর করা যেতে পারে। তাহলে অবশ্যই কিন্তু রেজিস্টার্ড চিকিৎসকের সুপারিশ কর্তৃক প্রদত্ত মেডিকেল সার্টিফিকেট দাখিল সাপেক্ষে তিনি একসাথে কিন্তু নিতে পারবেন 7 দিনের ছুটি নিতে পারবেন। এরপর আসি যে কোন শিক্ষকের ছুটি জমা থাকা শর্তে, স্যাররা এই যে কোনো ছুটি জমা থাকলে কিভাবে থাকে, এই যে অর্জিত ছুটি আছে, এই অর্জিত ছুটি যখন আমরা আলোচনা করব তখন বুঝতে পারবো যে আসলে কিভাবে ছুটিটা জমা থাকে। কোন শিক্ষকের ছুটি জমা থাকা শর্তে মেডিকেল সার্টিফিকেট দাখিলের ভিত্তিতে 1 মাস পূর্ণ বেতনে এবং 3 মাস অর্ধ বেতনে চিকিৎসা ছুটি মঞ্জুর করা যেতে পারে। স্যার এটা আমরা একটু ভালো করে জানি আসলে চিকিৎসা ছুটি যেটা আর কি। তাহলে 1 মাস হচ্ছে পূর্ণ বেতন, অর্থাৎ 1 মাস, এটা কিন্তু অবশ্যই ছুটি জমা থাকতে হবে, অর্জিত ছুটি থাকতে হবে, এবং সেই সাথে মেডিকেল সার্টিফিকেট, রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক মেডিকেল সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। এই দুইটা থাকা সাপেক্ষে 1 মাস পূর্ণ বেতন, অর্থাৎ পুরো 1 মাস মেডিকেল লিভ নিতে পারবেন। এই সময় তিনি পুরো বেতনটা পাবেন, এবং 3 মাস অর্ধ বেতনে।
এরপর দেখা গেলো যে 1 মাসে উনি সুস্থ হলেন না, তাহলে কিন্তু পরবর্তী 3 মাসে উনি 3 মাসে উনি ছুটি পাবেন। তবে সেক্ষেত্রে উনি বেতনটা পাবেন অর্ধেক। ছুটি মঞ্জুর করা যেতে পারে। ব্যতিক্রমী ধর্মী ক্ষেত্রে শিক্ষকের সুস্থ না হওয়া পর্যন্ত বিনা বেতনে গভর্নিং বডি অথবা ম্যানেজিং কমিটি চিকিৎসা ছুটি মঞ্জুর করতে পারে। এখন আসি এমন চিকিৎসা যে 1 মাস, 1 মাসে উনি সুস্থ হননি, তাহলে কিন্তু 1 মাস উনি বেতন সহ ছুটিতে ছিলেন। এরপরে আহ দেখা গেলো যে পরবর্তীতেও উনি সুস্থ হলেন না, তখন কিন্তু পরবর্তী 3 মাস উনি অর্ধ বেতনে কিন্তু ছুটি নিতে পারবেন বা ছুটি প্রাপ্য হবেন। দেখা গেলো যে এরপরে উনি আর সুস্থ হননি, তখন কিন্তু ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডি, অর্থাৎ যদি সেটা দাখিল এবং আলিম মাদ্রাসা হয় তাহলে ম্যানেজিং কমিটি, আর যদি সেটা ফাজিল কামিল মাদ্রাসা হয় তাহলে কিন্তু গভর্নিং বডি, এই গভর্নিং বডি কিন্তু ওনাকে বিনা বেতনে, অর্থাৎ কোনো রকমের বেতন দিবে না, বেতন দিবেন না, যতদিন না তিনি সুস্থ হচ্ছেন ততদিন পর্যন্ত বিনা বেতনে ছুটি মঞ্জুর করা যেতে পারে। স্যার বিষয়টা কি বুঝতে পারছি? একটু রেসপন্স করবেন আসলে। এরপরে আসি হচ্ছে মাতৃত্ব ছুটি। আলহামদুলিল্লাহ স্যার, বুঝতে পারছি স্যার। জি, শুক্রান। আসলে সহজ বিষয়গুলো হয়তোবা আমাদের ওইভাবে কখনো পড়া হয় না, নিজেরা হয়তোবা কখনো পড়ি না, বা এগুলো খুব যে জটিল বিষয় তা না, জাস্ট শুধু জানার বিষয়। একটু আলোচনা শুনলে হয়তো আমাদের একটু মনে থাকবে। সেই সাথে আপনাদেরও আহ, কিছু অভিজ্ঞতা বললো, আমারও কিছু অভিজ্ঞতা বললো, মূলত আসলে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো মাতৃত্ব ছুটি বা মাতৃত্বকালীন ছুটি, একজন মহিলা শিক্ষক এক সময়ে 2 মাস পূর্ণ বেতনে মাতৃত্ব ছুটি পেতে পারে, এবং মাদ্রাসায় সারা চাকরি জীবনে 4 মাস দুবারের মাতৃত্ব ছুটি, এর অধিক মাতৃত্ব ছুটি পাবেন না। এখানে কিন্তু 2 মাস ছিল, অর্থাৎ তখন কিন্তু এটা 2 মাস ছিল, এখন কিন্তু বর্তমানে আমরা জানি যে 6 মাস সেটা করা হয়েছে সরকারি ক্ষেত্রে। স্যার বেসরকারি ক্ষেত্রে কেমন আছে একটু বলবেন আসলে। এবং আমরা জানি যে সরকারের একটা মোটিভ আছে যে 2টি সন্তানের অধিক নয়, একটি হলে ভালো হয়। অর্থাৎ একসময় এটা স্লোগান ছিল, এখন কিন্তু আবার স্লোগান এটা, ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানই যথেষ্ট। তো এটাকে নিরুৎসাহিত করার জন্য, অধিক সন্তান নেওয়া নিরুৎসাহিত করার জন্য কিন্তু সরকার লিমিটেশন করে দিয়েছে যে সন্তান যতই নিক সর্বোচ্চ 2বার তিনি ছুটি পাবেন। তো এরপরে ছুটি পাবেন তখন কিন্তু কি মেডিকেল লিভ বা চিকিৎসাজনিত ছুটি বা অর্জিত ছুটি, এগুলো সব অন্যান্য ছুটি পাবেন। অসাধারণ ছুটি, কোনো শিক্ষককে বিনা বেতনে একসঙ্গে 2 বছরের অসাধারণ ছুটি মঞ্জুর করা যেতে পারে। অসাধারণ ছুটির সময়কাল চাকরি গণনার ক্ষেত্রে কিংবা জ্যেষ্ঠতার ক্ষেত্রে হিসাব করা হবে না। এখন বসে অসাধারণ ছুটি, এখন দেখা গেল যে 2জন শিক্ষক একসাথে যোগদান করলেন, একজন সহকারী শিক্ষক, দুজনই ধরলাম সহকারী শিক্ষক বা দুজনই সহকারী মৌলবী। তো যোগদান করার পর একজন ওনার যে কোনো ব্যক্তিগত প্রয়োজনে আসলে ছুটির প্রয়োজন, তাহলে উনি কিন্তু 2 বছর কিন্তু ছুটি নিতে পারবেন বিনা বেতনে, এটাকে বলা হচ্ছে অসাধারণ ছুটি। তবে এই যে উনি অসাধারণ ছুটি নিয়ে 2 বছর যে ছিলেন, এই অসাধারণ ছুটি নেওয়ার কারণে কিন্তু এই সময়টা উনি চাকরি করেন নাই, এটা গণ্য হবে। অর্থাৎ দেখা গেল যে 10 বছর পরে, 10 বছর পরে কিন্তু যিনি অসাধারণ ছুটি নিয়েছিলেন তিনি কিন্তু আসলে তখন ওনার কিন্তু চাকরিকাল হবে 8 বছর। অর্থাৎ একসাথে 2জন যোগদান করেছেন সহকারী শিক্ষক হিসেবে। তো 10 বছর চাকরি শেষে দেখা গেলো যে একজন অসাধারণ ছুটি নিয়েছিলেন 2 বছর, তাহলে কিন্তু ওনার চাকরিকালটা হবে 8 বছর। আর যিনি পুরোটা সময় করেছেন তিনি পুরোটা সময় করবেন, সেক্ষেত্রে জ্যেষ্ঠতার ক্ষেত্রে কিন্তু যিনি অর্থাৎ তিনি পিছিয়ে থাকবেন, যিনি অসাধারণ ছুটি নিয়েছেন তিনি যতদিন অসাধারণ ছুটি নেবেন ততদিন কিন্তু তিনি পিছিয়ে থাকবেন। অর্থাৎ অসাধারণ ছুটি না মানে এই সময় তিনি চাকরি করেননি, এটা কর্মকাল হিসেবে গণ্য হবে না। এর পাশে ছাড়া কর্তব্যকালীন ছুটি, কোনো শিক্ষকের কর্তব্যকালীন ছুটি নিম্নরূপ ক্ষেত্রে মঞ্জুর করা যেতে পারে। এক, গভর্নিং বডি অর্থাৎ গভর্নিং বডি অথবা ম্যানেজিং কমিটি বা বোর্ড অথবা অন্য কোনো আইনানুগ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত পরীক্ষা পরিচালনা ও সভায় অংশগ্রহণের কারণে কর্তব্যকালীন ছুটি। অর্থাৎ
কর্তৃপক্ষের অনুমোদিত পরীক্ষা পরিচালনা ও সভায় অংশগ্রহণ, এটা হচ্ছে কর্তব্যকালীন, অর্থাৎ উনি অন ডিউটিতে আছেন, চাকরিরত অবস্থায় উনি ছুটি নিচ্ছেন। এটা সমনের প্রেক্ষিতে জুরি হিসেবে অথবা সরকারি সাক্ষী হিসেবে কোনো কোর্টে হাজির হতে হলে, দেখা হলো যে সরকারি সাক্ষী হিসেবে করা হয়েছে। ধরলাম যে বিষয়টা এমন, একটু বলি যে নির্বাচনে একজন নির্বাচনে কার্যক্রমের দায়িত্ব অংশ হিসেবে ছিলেন। তো সেখানে মামলা হামলা হওয়ার কারণে কোনো একটা বিশৃঙ্খলা হয়েছে, তখন যেহেতু আপনি ডিউটিরত ছিলেন, আপনাকে সাক্ষী হিসেবে আনা হলো, অথবা আপনি সরকারি সাক্ষী। তো এটা তো আপনি আসলে আপনার ব্যক্তিগত কাজে যাচ্ছেন, এটা তো আপনি সরকারি কাজে যাচ্ছেন। তো এটাকে কিন্তু বলা হচ্ছে কর্তব্যকালীন ছুটি। বিনা ভাতায় সরকারি প্রতিষ্ঠান বা সরকারি সংস্থা বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কমিটির সদস্য হিসেবে উপস্থিতির ক্ষেত্রে, অর্থাৎ ভাতা থাকলে সেটা ভিন্ন বিষয়, যদি ভাতা না থাকে তাহলে সরকারি প্রতিষ্ঠান বা সরকারি সংস্থা বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো কমিটির সদস্য হিসেবে উপস্থিতির ক্ষেত্রে। যেমন স্যার একটা বিষয় বলি, আমাদের বিএনপিতে একটা বোর্ড অফ গভর্নর আছে আছে অর্থাৎ যেখানে কিন্তু অনেক প্রতিষ্ঠানের প্রধানরা আহ, সদস্য। তো সেক্ষেত্রে তারা যদি এখানে অংশগ্রহণ করে, তো তারাও এটাও কিন্তু কি হবে, কর্তব্যকালীন ছুটি। মাদ্রাসার বোর্ডের বা সরকারের প্রতিনিধি হিসেবে কোনো সংস্থায়, সম্মেলনে বা অ্যাসোসিয়েশনে যোগদানের জন্য, শিক্ষা বিভাগ বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আহ্বানে লেকচার প্রদানের জন্য গেলে, এটা একটু বিষয় বলে রাখি। যেমন আপনারা অনেকে জানেন, আমার ফেসবুকে দেখছেন যে আজকে মাদ্রাসা শিক্ষকরা আমাদের এখানে গেস্ট স্পিকার হিসেবে আসেন। যেমন আজকে মহাদিস রফিকুল আফসারী হুজুর আসছিলেন। তো উনি কিন্তু আসলে তখন কি হবেন, ওনার এটা কিন্তু কি হবে, কর্তব্যকালীন ছুটি, কারণ উনি কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠানের লেকচার প্রদানের জন্য কিন্তু উনি এখানে আসছেন। এরপর হচ্ছে 23-এ আছে হচ্ছে শিক্ষা ছুটি। কোনো শিক্ষক একাধারে কোনো মাদ্রাসায় 5 বছর চাকরি করলে এবং প্রস্তাবিত শিক্ষা যদি গভর্নিং বডি অথবা ম্যানেজিং কমিটির নিকট শিক্ষকের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় মনে হয়, তাহলে শিক্ষা ছুটি মঞ্জুর করা যেতে পারে। অর্থাৎ উচ্চতর শিক্ষা, যেটা অনেক সময় দেখা যায় যে আপনারা বিএড ডিগ্রির জন্য ছুটি নিয়ে থাকেন, এটাও কিন্তু শিক্ষা ছুটি। সেই সাথে এমফিল পিএইচডি অথবা বাইরে পড়াশোনা বিভিন্ন কারণে গেলে, এটা মূলত আসলে কি হবে, শিক্ষা ছুটি অন্তর্ভুক্ত করবে। তবে শর্ত থাকে, যে কি কি শর্ত আছে, সেটা হচ্ছে যে সারা চাকুরি জীবনে 3 বছরের বেশি এ ছুটি প্রাপ্য হবেন না। এখন আপনি সারা জীবন শুধু শিক্ষার ডিগ্রি অর্জন করতেই গেলেন, আপনার চাকরি 25 বছর, আপনি 20 বছরে শুধু ডিগ্রি অর্জন করতেই থাকলেন, তাহলে স্যার সেই ডিগ্রি কোথায় কাজে লাগবে? এই জন্য আপনি হচ্ছে সর্বোচ্চ 3 বছর, তাহলে সারা চাকরি জীবনে এই শিক্ষা ছুটিটা পাওয়া যাবে সর্বোচ্চ 3 বছর। এরপর আছে যে প্রথম বছর পূর্ণ বেতনে, দ্বিতীয় বছর অর্ধ বেতনে যদি আর্থিক সঙ্গতি অনুকূল হয়, ও তৃতীয় বছরে বিনা বেতনে ছুটি প্রাপ্য হবে। তাহলে 3 বছর যে হবেন, তাই না? এই 3 বছরে কিন্তু ধারা আছে, প্রথম বছর অর্থাৎ প্রথম বছর আপনি শিক্ষা ছুটি নিবেন, এই সময় আপনি পূর্ণ বেতন পাবেন। এরপরে দ্বিতীয় বছরে কিন্তু কি হবে, ছুটি পাবেন অর্ধ বেতনে, এবং তৃতীয় বছরে আপনি বিনা বেতনে ছুটি প্রাপ্য হবেন। তাহলে শিক্ষা ছুটি সর্বোচ্চ 3 বছর পাবেন। এটার ভিতরে প্রথম বছরে আপনি পূর্ণ বেতন অর্থাৎ পুরো টাকা পয়সা পাবেন, দ্বিতীয় বছরে গিয়ে অর্ধেক টাকা পয়সা পাবেন, তৃতীয় বছরে গিয়ে কোনো টাকা পয়সা পাবেন না। সংশ্লিষ্ট শিক্ষক লিখিত অঙ্গীকার নিবেন না দিবেন যে তার শিক্ষা সমাপ্তির পর কমপক্ষে মাদ্রাসায় 5 বছর চাকরি করবেন, নতুবা গৃহীত অর্থ ফেরত দেবেন। এখন প্রতিষ্ঠান, যেহেতু আপনি শিক্ষা শুরুতে ছিলেন, শিক্ষার কাজে গিয়েছিলেন, তো 1 বছর কিন্তু আপনি প্রতিষ্ঠানে নাই, তারপরে কিন্তু আপনাকে টাকা দেওয়া হয়েছে। এরপর দ্বিতীয় বছর কিন্তু আপনি নাই, তারপরে কিন্তু আপনাকে অর্ধেক টাকা দেওয়া হয়েছে। তো কর্তৃপক্ষে কিন্তু আপনি প্রতিষ্ঠানে সেবা দিচ্ছেন না, তারপরে কিন্তু আপনাকে টাকা দেওয়া হচ্ছে কি জন্য, যে বা বেতন দেওয়া হচ্ছে যে পরবর্তীতে আপনি এই উচ্চতর পড়াশোনা কাজে লাগাবেন। এখন আপনি আহ 3 বছর ছুটি নিলেন, নেওয়ার পরে আসিয়া বললেন যে আমি আর চাকরি করবো না। তাহলে এখানে কিন্তু বলা আছে যে একটা চুক্তি থাকতে হবে অবশ্যই, যে শিক্ষা সমাপ্তির পর কমপক্ষে 5 বছর চাকরি করতে হবে। অর্থাৎ সরকার যে বা কর্তৃপক্ষ যে বেতন ভাতা দিল, এইটার বিনিময়ে আপনার যে ইনপুট হলো, সেটা তো আউটপুটটা দিতে হবে সেই প্রতিষ্ঠানে।
অর্থাৎ এরকম একটা লিখিত অঙ্গীকার থাকতে হবে যে শিক্ষা সমাপ্তির পর কমপক্ষে মাদ্রাসায় 5 বছর চাকরি করবেন, নতুবা গৃহীত অর্থ ফেরত দেবেন। স্যার, তাহলে গৃহীত অর্থ বলতে কি? এই যে প্রথম বছর পূর্ণ বেতনে টাকা নেওয়া হয়েছে, দ্বিতীয় বছরে অর্ধ 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 বেতনে টাকা নেওয়া হয়েছে, তো এইটা মূলত সেই গৃহীত অর্থ বলা হয়েছে। এবার 24 নম্বর আসি। ছুটি অধিকার নয়, এটা একদম অকাট্য দলিল, আমরা সবসময় মনে রাখবো। আমরা সবসময় আসলে ব্যাক প্র্যাকটিস, যে প্রতিষ্ঠান প্রধান অমুককে ছুটি দিচ্ছে, তমককে ছুটি দিচ্ছে, তমককে ছুটি দিচ্ছে। 16 বিধি 16 থেকে 23-এ যায় কিছুই থাকুক না কেন, কোনো ছুটি অধিকার হিসেবে দাবি করা যাবে না। অর্থাৎ ছুটি কখনোই অধিকার না, এরা কর্তৃপক্ষের দয়া। অর্থাৎ এর দ্বারা কিন্তু কর্তৃপক্ষের সাথে একটা সংশ্লিষ্টতা রেখে দিয়েছে। এখন আপনার কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক নাই, আপনি তাদের কাছে ছুটি বা বল করলেন যে আমাকে অবশ্যই ছুটি দিতে হবে, এটা কিন্তু না, আপনি কিন্তু কখনোই এই অধিকারটা করতে পারবেন না। তাহলে অর্থাৎ 16 থেকে 23-এ যা কিছু বলা হোক না কেন, ছুটি কিন্তু কখনোই অধিকার হিসেবে দাবি করা যাবে না। তো স্যার, আমাদের এখানে 24-এ এসে আসলে অর্থাৎ 16 থেকে 23 পর্যন্ত ছিল ছুটির বিধান, এবং 24-এ এসে সেটাও বলা হয়েছে যে যা কিছু আলোচনা করা হোক ছুটি অধিকার না। এরপর ছাড়া যেহেতু 29টা আছে, আমরা একটু যাই, অর্থাৎ ভবিষ্যৎ তহবিল তহবিল। অর্থাৎ এটা আমরা পুরোটা শেষ করি, শেষ করে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো এখানে স্যাররা বলছে যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, মাদ্রাসার প্রত্যেক কনফার্ম অর্থাৎ স্থায়ী শিক্ষক, আমরা জানি যে 2 বছর পরে স্থায়ী শিক্ষক হবেন, শিক্ষককে অংশীদারি ভবিষ্যৎ তহবিলের সুবিধা দিতে হবে। প্রতি শিক্ষক, অর্থাৎ শিক্ষক বলতে সকল শিক্ষক না, যারা কনফার্ম অর্থাৎ স্থায়ী, বেতনের প্রতি টাকার জন্য 0.10 টাকা হারে ভবিষ্যৎ তহবিলে চাঁদা প্রদান করবেন, এবং মাদ্রাসা কর্তৃপক্ষ ও সমান হারে অর্থাৎ প্রতি টাকায় 10 পয়সা হিসেবে ভবিষ্যৎ তহবিলে অর্থ জমা দিবেন। অর্থাৎ যে বেতন পাবেন সেই বেতনের প্রতি টাকার জন্য 10 পয়সা এই হারে ভবিষ্যৎ তহবিলে অর্থ জমা করতে হবে। অবসর গ্রহণের বয়স, বার্ধক্যজনিত অবসর গ্রহণের বয়স 60 বছর হবে, তবে নিয়োগ দানকারী কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে যে বছর 60 বছরে পদার্পণ করেছে সে বছরের শেষ পর্যন্ত মাদ্রাসায় চাকরি চালিয়ে যেতে পারবেন। স্যার, এই বিষয়টাকে আমরা বুঝতে পারছি, অর্থাৎ যেই বছরে উনি 60 বছর পদার্পণ করছেন, দেখা গেল যে এখন কি মাস? সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসে উনি 60 বছর পদার্পণ করছেন, তো যদি মাদ্রাসা আহ কর্তৃপক্ষ, নিয়োগদানকারী কর্তৃপক্ষ যদি চান, তাহলে ওনাকে এই বছরের শেষ পর্যন্ত অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারবেন। এক্সটেনশন, এখন আসে বর্ধিতকরণ, চাকরি শেষ, বয়স তো শেষ, এরপর বর্ধিতকরণ যাবে কিনা। বিশেষ কোনো অবস্থার প্রেক্ষিতে কোনো শিক্ষকের আবেদনের ভিত্তিতে তার চাকরির মেয়াদ বাড়ানো যেতে পারে। হ্যাঁ, অর্থাৎ 2 বলা হচ্ছে উপধারা 1 এর অধীনে মাদ্রাসার অধ্যক্ষ বা তত্ত্বাবধায়ক এর বেলায় 2/3 সংখ্যাগরিষ্ঠ মতামতে ম্যানেজিং কমিটি গভর্নিং বডির সুপারিশের ভিত্তিতে বোর্ড উক্ত এক্সটেনশন অনুমোদন করবে, এবং অন্যান্য শিক্ষকের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি গভর্নিং বডির সুপারিশের ভিত্তিতে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান উক্ত এক্সটেনশন অনুমোদন করবে। অর্থাৎ একটু বলি তাহলে, মাদ্রাসার অধ্যক্ষ অর্থাৎ এক্সটেনশন যে হবে, অর্থাৎ চাকরির বয়স শেষ শেষ হয়ে যাওয়ার পরে তার চাকরি যে বর্ধিতকরণ করবে, এটা দুইটা ক্ষেত্রে। প্রথমটা হচ্ছে যে যদি প্রিন্সিপাল এবং সুপার হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কি হবে? 2/3 সংখ্যাগরিষ্ঠের মতামতে, অর্থাৎ ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি যারা যেটা আছে, তাদের যদি 2/3 অর্থাৎ 3/2 কমিটির সদস্য 9 জন ধরে নিলাম, এর যদি 6 জন যদি সমর্থন করে, তাহলে তাদের সুপারিশের ভিত্তিতে বোর্ড উক্ত এক্সটেনশন অনুমোদন করবে। তাহলে এক্সটেনশন অনুমোদন করবে কে? বোর্ড। বোর্ড বলতে শিক্ষা বোর্ড। ও অন্যান্য ক্ষেত্রে, শিক্ষকের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি গভর্নিং বডির সুপারিশের ভিত্তিতে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান উক্ত এক্সটেনশন অনুমোদন করবে।
এবার 3 নম্বর আছে নিম্নের শর্ত সাপেক্ষে চাকরি বর্ধিতকরণ আবেদন মঞ্জুর করা যেতে পারে। 65 বছরের পরে কারো চাকরি বর্ধিতকরণ করা যাবে না। তাহলে যত যাই হোক এক্সটেনশন কিন্তু 60 বছর বয়সে অবসর নেবেন, 65-র ভিতরেই এক্সটেনশন, তো 65-র পরে কিন্তু আর বর্ধিতকরণ করা যাবে না। একসঙ্গে 2 বছরের বেশি সময়ের জন্য এরূপ নিয়োগ দেওয়া যাবে না। তাহলে যদিও না নিয়োগ দেওয়া হোক, এক্সটেনশন বর্ধিতকরণ করা হোক, এটা কিন্তু কখনোই একসঙ্গে 2 বছর না, অর্থাৎ একসঙ্গে 2 বছর বেশি সময়ের জন্য নিয়োগ দেওয়া যাবে না। এরপর আছে যে একজন রেজিস্টার্ড চিকিৎসক প্রদত্ত মানসিক ও শারীরিক অসুস্থতার সনদপত্র ম্যানেজিং কমিটি, একজন রেজিস্টার্ড চিকিৎসক প্রদত্ত মানসিক ও শারীরিক অসুস্থতার সনদপত্র ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডি কর্তৃক অনুমোদন ব্যতি রেখে বর্ধিতকরণের ভিত্তিতে নিয়োগ প্রদান করা যাবে না। তাহলে আমরা এটা আমরা বুঝতে পারলাম। এখন আসি 28 নম্বরে কি আছে, গ্র্যাচুইটি। তো শিক্ষকদের সুবিধার্থে প্রত্যেক মাদ্রাসায় শিক্ষকের জন্য গ্র্যাচুইটি থাকবে। এটা যে 1 নম্বর 2 নম্বর, আচ্ছা ধারা উপধারা 1 উপধারা 2, কোন শিক্ষক অবসারিত বরখাস্ত বা চাকরিচ্যুত না হলে অসময়ে মৃত্যু, দুর্ঘটনাজনিত অক্ষমতা অথবা দীর্ঘস্থায়ী পীড়াজনিত কারণে, অক্ষমতা অথবা আর্থিক অসঙ্গতির কারণে, পদবিলুপ্তির জন্য চাকুরি হতে অব্যাহতির কারণে নিম্ন শর্তে গ্র্যাচুইটি পাবেন। কি কি শর্ত আমরা একটু দেখি, যে শর্তে তিনি আসলে গ্র্যাচুইটি পাবেন। যদি মোট চাকরিকাল 5 বছর বা 5 বছরের অধিক হয় কিন্তু 10 বছরের নিচে হয়, তাহলে প্রথম বছরের চাকরির জন্য 3 মাসের বেতন এবং পরবর্তী প্রতি পূর্ণ 2 বছরের জন্য 1 মাসের বেতন, অর্থাৎ তিনি গ্র্যাচুইটি যেটা পাবেন সেটা বলা হয়েছে। তা প্রথমে আসলে কি আসলে যদি 5 বছর বা 5 বছরের অধিক হয় কিন্তু 10 বছরের নিচে, অর্থাৎ 5 বছর থেকে 9 বছর 11 মাস, তাহলে এক্ষেত্রে কি হবে, প্রথম বছরে চাকরির জন্য 3 মাসের বেতন এবং পরবর্তী প্রতি পূর্ণ 2 বছর চাকরির জন্য 1 মাসের বেতন গ্র্যাচুইটি পাবেন। যদি মোট চাকরিকাল 10 বছর বা ততোধিক হয় কিন্তু 20 বছরের নিচে, অর্থাৎ 10 বছর থেকে শুরু করে 19 বছর 11 মাস, অর্থাৎ 20 বছরের নিচে হয়, তবে প্রথম 10 বছরের জন্য 5 মাসের বেতন এবং পরবর্তী পূর্ণ 3 বছরের জন্য 1 মাসের বেতন উনি গ্র্যাচুইটি হিসেবে পাবেন। যদি তার মোট চাকরি 20 বছরের অধিক হয়, তাহলে প্রথম 20 বছরের জন্য 8 মাসের বেতন এবং পরবর্তী প্রতি 3 বছর পূর্ণ চাকরির জন্য 1 মাসের বেতন গ্র্যাচুইটি প্রাপ্য হবে। বার্ধক্যজনিত অবসর গ্রহণের বেলায় প্রতি 3 বছর পূর্ণ চাকরির জন্য 1 মাসের বেতনের সমপরিমাণ অর্থ গ্র্যাচুইটি হিসেবে প্রাপ্য হবে। তাছাড়া দেখা যাচ্ছে যদি বার্ধক্যজনিত অবসর গ্রহণের বেলায় প্রতি 3 বছর পূর্ণ চাকরির জন্য 1 মাসের বেতন সমপরিমাণ গ্র্যাচুইটি, তাহলে যদি 30 বছর ধরলাম, 24 বছর চাকরি যদি করেন, তাহলে 3 8 24, অর্থাৎ প্রতি 3 বছর পূর্ণ চাকরির জন্য 1 মাসের বেতনের সমপরিমাণ অর্থ গ্র্যাচুইটি হিসেবে প্রাপ্য হবে। এছাড়া যৌথ বীমা, গ্রুপ ইন্স্যুরেন্স, বোর্ড কর্তৃক বিভিন্ন সময়ে এদের সংক্রান্ত জারিকৃত বিধান অনুসারে প্রত্যেক মাদ্রাসার শিক্ষকদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স চালু করব, এটা সরকার বেসরকারি সবার জন্যই আছে। তো এখানে কিন্তু বিস্তারিত বলা নেই, এখানে শুধু একটা ডিরেকশন দেওয়া আছে, পরবর্তীতে এইটার আলোকে বিধিবিধানগুলো প্রণয়ন করা ছিল। তো এই ছিল স্যার আসলে আমাদের মূলত আহ, স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষকগণের চাকরির শর্ত বিধিমালা 1979। তো এটাই কিন্তু মূল আসলে মূল ডিরেকশন, এবং এটার আলোকেই কিন্তু পরবর্তীতে ছুটি বিধি সহ বা আহ, যেটা আছে জনবল কাঠামো, এমপি নীতিমালা, যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু মূলত এইটার আলোকেই পরবর্তীতে হয়েছে। তো স্যার এই ছিল মোটামুটি আসলে আহ, আসলে এগুলো খুব জটিল যে বিষয় তা না, একটু হয়তোবা কখনো সেইভাবে পড়া হয় না। তো মনে হয় স্যার আমরা একটু মোটামুটি জানতে পারছি। স্যাররা একটু রেসপন্স করবেন স্যার, যারা যুক্ত আছেন। যে যারা যুক্ত আছেন একটু কথা বলবেন, যে কি কথা থেকে যুক্ত আছেন একটু পার্সোনালি দেখুন।
আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, 2 বছর পর যেটা স্থায়ীকরণ হয় এটা, আমরা যারা যোগদান করছি এখনো 2 বছর হয় নাই, আমাদের করণীয় কি স্যার? যে মানে 2 বছর হচ্ছে এখনো চাকরি স্থায়ী হয়নি। 2 বছর হতে আরো 1 মাস আছে স্যার। জি, তাহলে 1 মাস পরে, যে 2 বছর না হলে তার চাকরি স্থায়ী হবে না। এবং এরা তো আসলে 2 বছর বলা থাকে, ধরেন আমাদের ক্ষেত্রে তো 3.5 বছর প্লাস। এবং আমাদের বিএমটির, স্যার, জি, এটা কি ওটু হয়ে যাবে স্যার, নাকি আমাদের কোনো ডকুমেন্ট সাবমিট আবেদন করতে করতে হয় স্যার, হবে আবেদন স্যার? করতে হয়, অর্থাৎ হবার পরে তখন আবেদন করতে হয় যে আমাদের এই 2 বছর চাকরি হয়েছে, তখন আবেদন করতে হয়। আবেদন করলে তখন চাকরিটা স্থায়ীকরণ করা হয়। তো আমাদের ক্ষেত্রে মূলত আমরা যেহেতু মন্ত্রণালয়ের অধীনে, আমাদের অধিদপ্তর থেকে চিঠি, অধিদপ্তর না, মন্ত্রণালয় থেকে, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে। তো আপনাদের ক্ষেত্রে সম্ভবত কমিটি, যেহেতু কমিটি আপনাদের নিয়োগকারী কর্তৃপক্ষ, সেক্ষেত্রে মানে কমিটি একটা রেজলিউশন করা হয়, অর্থাৎ যতটুকু মনে করেন আর কি। স্যার, আরেকটা প্রশ্ন করবো স্যার। জি স্যার, জি বলুন স্যার। স্যার, আমরা একই দিনে যোগদান করছি। আমি সকাল 9টায় যোগদান করছি, আরেকজন সকাল 12টায়। এখন যে 12টায় যোগদান করছে সে বয়সে আমার চেয়ে 2 বছরের বড়। এখন সহকারী অধ্যাপক হওয়ার সময় স্যার কে আগে পদোন্নতি পাবে? এইটা ছাড়া আপনাদের আসলে এমপি নিতে দেখতে হবে, সেই সাথে আমরা, আমার সরকারিটা সরাসরি জানা আছে আর কি। তো সরকারি ক্ষেত্রে যেরকম একদম ধরেন এই যে আমাদের চাকরি বিধানাবলী, এইটা একটু বলি। জি স্যার। আসলে সরকারি বিধান থেকে কিন্তু বাকিগুলো কিন্তু আসলে হয়ে থাকে। যেমন আমাদের এখানে সহজভাবে একটু বলি, আর আপনাদেরটা আসলে বিধানাবলীতে আর একটু বিস্তারিত দেখতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে যদি মেধা তালিকা থাকে, তাহলে মেধা তালিকা যিনি আগে থাকবেন তিনি। এরপর যদি মেধা তালিকা যদি না থাকে, তারপর হচ্ছে বয়সের ভিত্তিতে, শিক্ষাগত যোগ্যতা, তো বিভিন্ন ক্রাইটেরিয়া আছে আর কি। তো আপনাদের কি মেধা তালিকা ছিল? মেধা তালিকা আছে স্যার। তাহলে মেধা তালিকা, অর্থাৎ আমাদের পিএসসি, আমরা তো পিএসসি কর্তৃক, তো পিএসসি হিসাবে কিন্তু মেধা তালিকা অনুযায়ী মূলত সবকিছু হয়। এখন একটা বিষয় বলি, জি স্যার। এই সকাল আর বিকাল বলতেছেন। জি স্যার। ধরেন আমাদের চাকরির ক্ষেত্রে যদি এমন হয় যে বলা হলো যে 1 তারিখ থেকে 10 তারিখের ভিতর জয়েন করতে হবে, তো এখন দেখা গেলো যে একজন 1 তারিখে জয়েন করছেন, একজন 10 তারিখে জয়েন করছেন, তাহলে বলেন তাহলে সিনিয়র কে হবেন? যে এক এক জি তারিখে না, যোগদান এক করছে তারিখ সে এটা না, স্যার। অর্থাৎ যদি মেধা তালিকা থাকে তাহলে, জি মেধা তালিকায় যিনি যদি 10 তারিখেও যোগদান করেন, তিনি যদি মেধা তালিকা যদি আগিয়ে থাকেন, তাহলে 1 তারিখ যিনি যোগদান করছেন তার চেয়ে মেধা তালিকা যিনি আগিয়ে আছেন তিনি মূলত এগিয়ে থাকবেন। এটা হচ্ছে আমাদের সরকারি বা আমাদের নন ক্যাডার যে চাকরি বিধান আছে, সেটাতে এখানে বলা আছে। তো আপনাদের ক্ষেত্রে আবার একটু ব্যতিক্রম হতেও পারে। তো আপনাদের যেহেতু আসলে একই দিন আছে, তাই না, একই দিনে যোগদান, তো সেক্ষেত্রে মনে হয় আবার এমপিও ফাইল সেভ হয় এটা। মাদ্রাসার ক্ষেত্রে তো আসলে যত যাই থাকুক, মূলত এমপিও যেদিন থেকে হবে সেদিন থেকে আপনি চাকরিতে আছেন, এটা এখন কাউন্ট করা হয়। তো স্যার এ বিষয়ে আসসালামু আলাইকুম। জি, সালাম আলাইকুম। আমি জি, আমি একটু বলতে চাচ্ছিলাম, জি স্যার, জি, বিষয় হলো ওই যে শিক্ষা ছুটি বিষয়ে জি স্যার, স্যার জি, যেটা বললেন, কোন টিচার টিচার যদি যোগদান করে তার যদি আহ 5 বছর না হয়, সেক্ষেত্রে সে কি এমফিল বা বিএড ডিগ্রির জন্য ছুটি পেতে পারেন কিনা? নীতিমালা অনুযায়ী তো পারে না। তাহলে তাহলে কিন্তু এটার ওনাকে ব্যাখ্যা 5 বছর কিভাবে? হতে হবে, তাই না? 5 বছর হবার পরে কিন্তু শুধু 5 বছর, আর একটা শর্ত আছে, সেটা হচ্ছে না, যে ওই শর্তগুলো জানি স্যার। অর্জিত ছুটি থাকতে হবে। অর্জিত ছুটি থাকলেই তখন কিন্তু পাবেন আর কি। প্রতি বছর আমরা জানি যে অর্জিত ছুটি আছে, আমরা জানি যে গড় বেতন, অর্জিত ছুটি, না না, কারো গড় বেতন। কারো যদি 2 বছর পার হয়, ধরেন 2.5 বছর হলো, সেক্ষেত্রে সে কি পাবে কিনা? এখানে তো আসলে এখানে 5 বছর আগে তো মনে করেন যে শিক্ষাশ্রী দেওয়ার কোনো বিধান নেই এখানে সরাসরি। কি প্রতিষ্ঠান প্রধানরা দিচ্ছে যে? এটা আমি বলি ইন সার্ভিস, তাই না? যেমন বিএড বিএমএড, এটার জন্য কিন্তু ছুটি দেওয়া থাকে। এবং এটা কিন্তু ধরেন না চাকরি, না না, বিএড ডিএমএড না। ওনারা করছেন একবারে, মনে করেন যে সরকারিতে একবারে ডেপুটেশনের মতো করে ওইখানে পার্মানেন্ট ক্লাস করবে, এরকম ছুটি প্রতিষ্ঠান প্রধানরা দিতে পারেন কিনা? 5 বছর তো বলি হয়নি। স্যার, আসলে একটু বলি। ধরেন যে এটা তো বিএড এবং বিএমএড, বিএড এবং বিএমএড তো করবেন, তাই না? এটা কিন্তু আপনাদের জি চাকরির নিয়োগপত্রে কিন্তু উল্লেখ থাকে। এবং যেহেতু এটা আপনার মূলত উচ্চতর ডিগ্রি না, এটা হচ্ছে আপনার সম্পূরক আর কি।
যেমন আমরা বলি আমাদের কিন্তু চাকরি স্থায়ী করার জন্য শর্ত ছিল যে বুনিয়াদী প্রশিক্ষণ করতে হবে। তাহলে বুনিয়াদী প্রশিক্ষণ করতে হলে তো আমাকে নিশ্চয়ই ছুটি ছুটি নিয়ে তো যেতে হবে। তো অনুরূপভাবে বিএড বা বিএমএড যে ডিগ্রি আছে, তো এটা তো আসলে আপনার সার্ভিসেরই একটা অংশ। তো এইটা অর্থ, কারণ আপনার নিয়োগপত্রে কিন্তু উল্লেখই থাকবে। আর কেউ যদি এমফিল পিএইচডি করতে চায়? তো সেক্ষেত্রে আমাদের এখানে যেটা বলা আছে আর কি, হয়তো বা জানি না, এটা পরবর্তীতে আবার হয়তো বা চেঞ্জ হতে পারে বা এর বিশেষ কোনো বিধান থাকে। যেন আমরা কই আছি কোথায়, শিক্ষা ছুটি। জি, তাহলে 5 বছর চাকরি করার আগে কিন্তু তিনি কি হবেন না, শিক্ষা ছুটি পাবেন না। আর সেক্ষেত্রে হতে পারে যে অসাধারণ ছুটি। অসাধারণ ছুটি কিন্তু কিভাবে নিতে পারবেন, অর্থাৎ চাকরি স্থায়ী হওয়ার পরে কিন্তু কি করতে পারবেন, বিনা বেতনে ছুটি নিতে পারবেন। এখন দেখতে হবে যে আসলে কোন বিধানের আলোকে উনি দিচ্ছেন আর কি, ছুটিটা দিচ্ছেন। না, না, যে সমস্ত প্রধানরা দিয়ে থাকেন সেটা কি হবে তাই বলছিলাম। এটা আসলে আমরা বলি এটা যে ভায়োলেট করে। প্রথমে কিন্তু আমরা বলছি ল অ্যান্ড প্র্যাকটিস। এখন অনেক কিছু ধরেন যে চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জ গুলো হয়তো বা করেন, বা যখন ভালো করে অডিট হবে অনেক কিছুতে আসলে আমরা বেআইনি অনেক কিছু করি। একটা কথা বলি স্যার, আসলে আমরা জানি 40তম বিসিএস এর কয়েকজন পুলিশ ক্যাডার সদস্য কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে, এএসপি, বিসিএস পুলিশ ক্যাডার। তো জি এইখানে কিন্তু জি স্যার। মূল মূল কাহিনী একটু বলি, আসলে এটা ছিল হচ্ছে মতাদর্শ কারণে বিগত সরকারের আমলে নিয়োগ হয়েছিল, এবং হয়তোবা তারা প্রমাণ পেয়েছেন বা যাই হোক এমন একটা ধারণা ছিল যে রাজনৈতিক বিবেচনায় ওনারা নিয়োগ পেয়েছেন। তো কোথাও কিন্তু এটা বলার সুযোগ নাই যে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাচ্ছেন এজন্য ওনাকে চাকরিচ্যুত করা হলো, এটা কিন্তু বলার সুযোগ নাই। তখন ওনারা কিন্তু কি করছে, চাকরিচ্যুত করা হয়েছে তার কারণটা কি দেখানো হয়েছে, যে সারদাতে, অসৎ আচরণ। হ্যাঁ জি, অসদাচরণ। সারদাতে এলোমেলো ঘোরাফেরা করছে, অসৎ। একজন জি নাস্তার স্যার। সময় অতিরিক্ত নাস্তা নিছে, কথা কি বুঝতে পারছেন তো? এবং এটা কিন্তু জি ভ্যালিড, স্যার। এটা কিন্তু বেআইনি বলার কোনো সুযোগ নাই। তার মানে এলোমেলো ঘোরাফেরা, অসদাচরণ, অসৌজন্য আচরণ, এটা কিন্তু সরাসরি উল্লেখ আছে। তাদের কিন্তু এই আইনের বলে কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। সুতরাং অনেকগুলো বিধিবিধান গুলো আছে। তা আহ, অনেক সময় তো আমরা নিজেরাও কিন্তু অনুপস্থিত থাকি, বা ওই ব্যাচের হয়তো বা অনেকেই অনুপস্থিত ছিলেন, অনেক অনেক কিছু করছেন। তো এটা হলো অনেক কিছু নির্ভর করে কর্তৃপক্ষের উপরে। তো কর্তৃপক্ষের একটা কথা আছে যে কর্তৃপক্ষের ইচ্ছাই হচ্ছে আইন, বুঝতে পারছেন তো? এই জন্য অনেক আহ, ক্ষমতা আসলে মূলত মূলত কর্তৃপক্ষকে দেওয়া আছে। তো ওনারা যেভাবে করবেন সেটাই মূলত কার্যকর হবে। এবং শেষে ছাড়া আমরা শুরুতেই বলছি ল অ্যান্ড প্র্যাকটিস, অনেক সময় আইন একরকম কিন্তু তার প্রয়োগটা কিন্তু আবার ভিন্ন রকম হয়ে থাকে, মানবতার খাতিরে বা বিভিন্ন খাতিরে, বিভিন্ন ইন্টারেস্টের খাতিরে, পার্সোনাল ইন্টারেস্ট বা বিভিন্ন ইন্টারেস্টের খাতিরে। তো সেগুলো হচ্ছে ভিন্ন ইস্যু। তো এটা হলে একজন অপরাধ করলে সেটাকে তো আমরা জাস্টিফাই করার কোনো সুযোগ এখানে আমাদের নাই। তো ওনারা হয়তো বিভিন্ন ফাঁকফোকর বা বিভিন্ন ভাবে এই কাজগুলো করে থাকে, যেটা আসলে সহজে কেউ দৃষ্টিটা দেয় না। ঠিক। কারণ ইনকাম ট্যাক্স, এটা যদি খোঁজা যায়, এটাকে আসলে আপনি কি বলবেন যে এটাকে আসলে আহ, খুব অথেন্টিক ভাবে হয়? এখানে কিন্তু অনেক ফাঁক ফোকর থেকে যায়। কিন্তু এটা ধরুন কে এগুলো যাচাই বাছাই বা এগুলো করবে আর কি। এরকম অনেকগুলো বিষয় আছে যে আসলে আহ, আইন আছে কিন্তু আইনের শতভাগ প্রয়োগটা হয়তো বা এখন পর্যন্ত নাই আর কি। তারপরও আমরা আসলে বিধির বাইরে কোনো কথা বলার আমাদের সুযোগ নাই। যেটা আমাদের লিগাল এখানে দেওয়া আছে মূলত এটাই হচ্ছে আমাদের মূল গাইডেন্স। স্যার কি বুঝতে পারছে বিষয়টা, তাই না? জি স্যার। তো যাই হোক, ধন্যবাদ স্যার। দিন শেষে স্যার, স্যার আসলে বিধি অর্থাৎ যত যাই করি না কেন আমাদের বিধির বাইরে যাবার কোনো সুযোগ নাই। এবং বিধিতে কিন্তু আমরা দেখলাম যে কত অসদাচরণ, তাই না? কর্তৃপক্ষের একটা ইচ্ছা আপনি মানলেন না, চাইলে কিন্তু কর্তৃপক্ষ কিন্তু এটাকে অসদাচরণ গ্রাউন্ড ফেলে কিন্তু আপনাকে লঘুদণ্ড বা গুরুদণ্ড, যদি এখানে লঘুদণ্ড গুরুদণ্ড উল্লেখ নাই, তিরস্কার আছে, এরপর হচ্ছে ইনক্রিমেন্ট বন্ধ আছে, এরপর আছে হচ্ছে আহ, আর্থিক জরিমানা, এরপর দেখলাম যে অপসারণ বরখাস্ত, তো বিভিন্ন বিষয়গুলো আছে কিন্তু। তো এগুলো কিন্তু কর্তৃপক্ষ চাইলে পারে আমাদের যে কোনো আহ, ভুল ত্রুটি বা অসদাচরণের জন্য কিন্তু তারা এই ব্যবস্থাটা নিতে পারে। এটা আইনে বলা আছে। কিন্তু বাস্তবতা ক্ষেত্রে আসলে অনেক সময় মানবিক আচরণ বা বিভিন্ন কিছু হয়ে থাকে। তো এই জন্যই আসলে ল অ্যান্ড প্র্যাকটিস একটা বিষয় আছে আর কি। তো দিন শেষে ছাড়া আইনই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনগুলো মেনে চলবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় থাকার জন্য। আমরা আসলে প্রথম প্রথম শুরু করছি এই জন্য হয়তো বা সারাটা কম, ইনশাল্লাহ
এই ধারা অব্যাহত থাকবে এবং একজনও যদি উপস্থিত থাকেন সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ চালিয়ে যাব। মূলত আসলে আজকে খুব ব্যস্ত ছিলাম। আমাদের মহাদিস রফিকুল্লাহ আফসারী হুজুর, ওনার 10টা 30 থেকে সেশন, কিন্তু উনি 6টায় চলে আসছেন। তো সেই কুমিল্লা থেকে একজন গেস্ট আসছেন, তো ওনাকে রেখে তো আমি আর বিশ্রাম নিতে পারি না। ওয়ালাইকুম স্যার, আমার একটা কথা ছিল স্যার। জি স্যার, বলুন। জি স্যার আমি মোস্তাফিজুর রহমান, সাভার থেকে বলছি স্যার। ওই যে স্যার অসাধারণ যে ছুটি, এই জন্য এই ছুটিটা নেওয়ার ক্ষেত্রে কোনো ডকুমেন্টস উপস্থাপন করতে হবে কিনা স্যার? না, এখানে তো ডকুমেন্টস, এটা আপনি অসাধারণ ছুটি বা আপনি পারিবারিক বা স্বাস্থ্যগত বিভিন্ন কারণ দিলেন, এখানে তো আপনি বিনা বেতনে ছুটি নিচ্ছেন, বুঝতে পারছেন তো। এখানে উল্লেখই থাকবে যে অসাধারণ ছুটি, এবং অর্থাৎ এর জন্য কোনো আর্থিক কোনো লেনদেন বা আপনি আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবেন। এবং এই সময়টার জন্য কিন্তু আপনি কর্মে অনুপস্থিত আছেন এবং পিছিয়ে পড়বেন। 2 বছর অসাধারণ ছুটি নিলেন, তাহলে কিন্তু আপনার সাথে যিনি ছিলেন আপনি কিন্তু তার থেকে 2 বছর পিছিয়ে পড়বেন। তো যেহেতু সরকার টাকা পয়সা দিচ্ছে না, আপনি আসলে কেন ছুটি নেবেন সেক্ষেত্রে অতটা ভ্যালিড কারণ কোনো খুঁজতে যাবে না। জি ধন্যবাদ স্যার, বুঝতে পারছি। স্যার আর কোনো একটু দাঁড়ান, আমি একটু শেয়ারটা পজ করে শেষে আমাদের রেকর্ডটা কই, রেকর্ডটাও